গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, 25তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি। গুলশানে এক ফ্ল্যাট থেকে কিশোরীর মরদেহ উদ্ধার। ধর্ষণের পরে হাত পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে, সন্দেহের তালিকায় প্রতিবেশী। হেডলাইনটা দেখেই প্রেরণা আঁতকে উঠল আবারও। গতকাল রাতের খবর সে সোশ্যাল মিডিয়ায় দেখেছে। মিস জেনিকে নিয়ে ক্লিনিকের ওয়েটিং রুমে বসে আছে সে। ওয়েটিং রুমের টিভি স্ক্রিনে খবরটা দেখে মিস জেনিকে করুণ কণ্ঠে বলল, মেয়েটা ক্লাস 8-এ পড়তো, তার ওপর বাক প্রতিবন্ধী ছিল, কি পশু। মিস জেনি মুখটা শুকনো করে বলে, আজকাল যে কি হচ্ছে দুনিয়ায়, জানো মামুনি, প্রণমীকে নিয়ে আমি দুশ্চিন্তায় ঘুমাতে পারি না। তোমার জীবন শুদ্ধকে নিয়ে ব্যস্ত থাকে, প্রীতম চাকুরি পেয়েছে, ওর সংসার আছে, আমি তো অকেজোই হয়ে গিয়েছি। ওর কেউ নেই, মেয়েটার একটা গতি হলেই বাঁচি। সেজন্যই তো বিয়ে দেব। ওর একটা অর্গানাইজেশন আছে, জাতিসংঘের নতুন টাস্ক, ওই অর্গানাইজেশনের একজন মেম্বার খুঁজব প্রণমীর জন্য, যারা মানবিক, স্বেচ্ছায় প্রতিবন্ধী বিয়ে করে আজীবন সুখে রাখে। চিন্তাভাবনা কিছুটা এরকম আমার। আর প্র্যাকটিক্যালি ভাবতে গেলে প্রণমীর মতো সুন্দরী আর গুণী মেয়ের বিয়ে কখনোই তার প্রতিবন্ধকতার জন্য আটকে থাকবে না। কথা থামিয়ে দেয় প্রেরণা। হঠাৎ খুব ছটফট করছে মন, এমন অস্থির অস্থির লাগছে, সচরাচর এমন লাগে না, মনে হচ্ছে কি যেন নেই তার। প্রণর জন্য খুব চিন্তা হচ্ছে। গতকাল সন্ধ্যায় বড্ড বেশি রাগারাগি করে ফেলেছে প্রেরণা মেয়েটার সাথে। এক্ষুনি কল করে কথা বলতে মন চাইল। ফোনটা পার্স থেকে বের করে প্রেরণা কল লাগাবে এমন সময় রিসিপশনিস্ট এসে ওদের ডাকল। মিস জেনেলিয়াকে স্যার ডাকছেন। আর কল করা হলো না প্রেরণার। ফোনটা পার্সে ঢুকিয়ে মিস জেনিকে নিয়ে উঠে দাঁড়ায়। গায়ের ফ্রকটা টেনে টেনে খোলা হচ্ছিল, আর পাজামাও। প্রণমী পা দাপাচ্ছে, নেশা করে আছে বিধায় রাদিফের পদক্ষেপ টলমলে। এক পর্যায়ে প্রণমী ওকে ধাক্কা দিতে সক্ষম হয়। সে বসে আছে গদির ওপর। এটা তার রুমের দরজার সামনে। ডান দিকে ঘুরে 3 কদমে তার রুম, তারপর বামে 5 কদমে তার ড্রেসিং টেবিল। সেখানে তার ওয়াচ ছুটছে, প্রণমী ছুটছে। ওয়াচটা হাতে নিয়ে সচল করে কেবল ডায়ালে কল লাগাতেই পেরেছিল। ডায়ালে কে ছিল জানা নেই প্রণমীর। কিন্তু কথা বলতে পারল না। রাদীপ এসে ওকে এবার বিছানায় ফেলল। প্রণমীর হাত থেকে পড়ে যায় ওয়াচ। প্রণমী আর্তনাদ করে, ইরফান মির্জা প্লিজ, দয়া করুন। ওপাশ থেকে প্রীতমের আর্তনাদ, প্রণশোনা কি হয়েছে? ইরফান মির্জা কি? প্রণ কথা বল। কি করছে ইরফান মির্জা? পরীর ক্লিনিকে ছিল প্রীতম। প্রীতমের ছটফটানি দেখে পরী আর ইনু বোকার মতো ওর দিকে তাকিয়ে আছে। প্রীতম চেঁচায়, ইরফান কি করছে? প্রণমী জবাব দেয় না। সে বলে, ইরফান মির্জা আল্লাহকে ভয় করুক। তখনই প্রণমীর মুখ চেপে ধরে রাদীপ। প্রীতম ছটফটায়, কল কেটে চেঁচিয়ে ওঠে ইনুর ওপর, খোদার কসম ইনু, আজ আমি তোমার মেজো দাদানকে জাস্ট খুন করে ফেলব। ইনু অসুস্থ শরীর নিয়ে উৎকণ্ঠা নিয়ে উঠে দাঁড়ায়। প্রীতম ছুটতে থাকে। লোকজনের সাথে ধাক্কা লেগে ওর ফোন, ওয়ালেট সবকিছু পড়ে যাচ্ছে। ওর কোনো হুঁশ নেই। ক্লিনিক থেকে বেরিয়ে বাইক স্টার্ট করল প্রীতম। বুকটা পুড়ছে, কান্না পাচ্ছে তার, চূড়ান্ত অসহায় লাগছে নিজেকে। প্রণমীর মনে হলো দম বন্ধ হয়ে মরে যাবে ও। আবারও একটু ছাড়া পেলে পা দিয়ে রাদিফের দুপায়ের মাঝে দুর্বল জায়গায় আঘাত করল কৌশলে। হার মানার পাত্রী প্রণমী নয়। সামান্য ব্যথা পেয়েছে রাদীপ। মৃদু আওয়াজে কোকিয়ে ওঠে সে। প্রণমী চমকায়। এটা কার গলা? এটা ইরফান মির্জা নয়। এই গলা কার? চেনা চেনা, তবে এ মুহূর্তে প্রণমী মনে করতে পারছে না কিছু। সে বলে, কে আপনি? আপনি কে? খাটের পাশে রাখা ওড়নাটা তুলে রাদীপ প্রণমীর মুখ বাঁধে প্রথমে। ধস্তাধস্তিতে অর্ধনগ্ন প্রণমী। ওর শরীর দেখে নরপিশাচরা চূড়ান্ত ঝাঁপিয়ে পড়ার নিমিত্তে ওর হাত পাও বাঁধে। রাগের প্রভাবে দিকদক্ষিণ হারিয়েছে জানোয়ারটা। কিছুর ভয় নেই ওর। প্রণমীর চোখ বেয়ে জল গড়ায়। মনে মনে বলে, আল্লাহ আমাকে তুমি এইবার মেরে দিও। আর আমি ব্যথা কম পেতে চাচ্ছি। শেষবারের মতো আপুর কথা, ভাইয়ার কথা, শুদ্ধর কথা ভাবি। মিস জেনি সবার কথা ভাবছে প্রণমী। ও মরে গেলে ওরা কেমন করে কাঁদবে? আপু নিজেকে কিভাবে সামলাবে? বুঝতে পারে ওর শরীরে কেউ আঁচড় বসাচ্ছে। ওর ছটফটানি, পা দাপাদাপির তোরে ওকে নিয়ন্ত্রণে আনা দেয়। তাই বেগ পোহাতে হচ্ছে নরপিশাচটার।
প্রণমী চেঁচাতে চায়, আমি ব্যথা কম পেতে চাচ্ছি। আমাকে একটা আরামদায়ক মৃত্যু দিও। রোজ গার্ডেন অ্যাপার্টমেন্টে থেকে মির্জা এন্টারপ্রাইজের হেড অফিসের দূরত্ব আধা ঘন্টার। ইরফান 5 মিনিটের পথ অতিক্রম করে হুট করে ব্রেক কষে। তার বাইকের সাথেই ঝুলিয়ে রাখা বইয়ের ব্যাগটা। নিক স্মিথের দ্য সেঞ্চুরি বইয়ের 3rd সিরিজটা সেখানে, যেটা প্রণমীকে দিতে চেয়েছিল আজ। শান্তিনীর থেকে বেরোনোর সময় বিশেষ কিছু নিয়ে বেরোয়নি সে, এটা ব্যতীত। গতকাল রাতে ঘুমানোর আগে চোখে পড়াতেই সিদ্ধান্ত নিয়েছিল বইটা উপযুক্ত হাতে তুলে দিয়ে আসবে। আজ জ্ঞানী আপার আদরের বোনের মুখে কুত্তা উপাধি শুনে মেজাজটা খিচে গিয়েছিল যে এটা হাতেই রয়ে গিয়েছিল। মাঝপথে বাইক থামিয়ে ইরফান বইটা কিছু পল দেখল। এটা এভাবে ফিরিয়ে নেওয়া ঠিক না, কুত্তা বললেই তো ইরফান কুত্তা হয়ে যায়নি। আর কুত্তারা নিশ্চয়ই বই উপহার দেয় না। এটাকে ওই বিরক্তিবতীর হাতে তুলে দিয়ে ইরফান মামলা খাবে, ইরফান জেলে যাবে। একটা জেদ চাপল মাথায়। ইউটার্ন করে ইরফান ছুটল রোজ গার্ডেন অ্যাপার্টমেন্টে। মুখে তার অস্পষ্ট হাসি, এবার গেলে কি করবে ভাবছে সে। কিন্তু ইরফানকে ধৈর্য রাখতে হবে, বড় বাবার মতো ধৈর্য। গোটা দালান শুনশান নিরিবিলি, লিফটেও নেই কাকপক্ষী। ইরফান অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে কলিং বেলের সুইচে হাত রাখার আগেই দেখল দরজাটা ভেজিয়ে রাখা। আশ্চর্য ইরফান খানিকটা বিরক্তও, এটা এভাবে হাট করে খুলে রেখেছে। কি অদ্ভুত। ইরফান তবুও বেল টিপতে চাইল, পর পর চাপা গোঙানির আওয়াজ কানে যেতেই ইরফান হুট করে দরজা ঠেলল। ড্রয়িং রুমের সবকিছু এলোমেলো। ইরফান হতভম্ব হল, 10 সেকেন্ড নিল ভাবতে। তারপর হাতের ব্যাগটা ফেলে ছুটল পশ্চিম পাশের ঘরটাতে। 3 সেকেন্ডের মতো ইরফান ফ্যালফ্যাল করে তাকিয়েছিল, তারপর কোনো কথা না বলে গায়ের সমস্ত শক্তি খরচ করে রাদিফের ঘাড় চেপে ধরে তুলে এক প্রকার ছুঁড়ে মারল ইরফান। নেশার ঘোর কাটেনি রাদিফের, পড়ল গিয়ে একটা সুচালো সেলফের ওপর, কপাল ফাটল। ইরফান ওকে পাত্তা দিল না আর তার শরীরটা অবশ হচ্ছিল। গা ঝাড়া দিয়ে নিজেকে ধাতস্থ করে চুপচাপ গিয়ে বিছানার চাদর টেনে মুড়িয়ে দেয় প্রণমীর শরীর। মেয়েটা শ্বাস নিতে পারছিল না ঠিকঠাক ভাবে, শুধু মনে হচ্ছে দমটা বেরিয়ে যেতে চাইছে। ইরফান তখনও কোনো কথা বলেনি, সে ব্যস্ত প্রণমীর হাতের বাঁধন খুলতে, খুলল মুখের বাঁধন। ছাড়া পেয়ে প্রণমী গলাকাটা মুরগির মতো তরপাচ্ছে। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, শুধু চোখ থেকে পানি ঝরছে। ইরফান বিছানার চাদর সমেত ওকে আগলায়, এক হাতে প্রণমীর গাল মুছিয়ে দিতে দিতে শান্ত স্বরে বলে, প্রণ প্রণ কিচ্ছু হয়নি। এই শোনো কিচ্ছু হয়নি। রিল্যাক্স। কিচ্ছু হয়নি। প্রণমী আর্তনাদ করে ওঠে। ইরফান ওকে বুকের সাথে মিশিয়ে নিয়ে দুচোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস ফেলে বলে, কিচ্ছু হয়নি। সত্যি বলছি। খোদার কসম কিচ্ছু হয়নি। প্রণ তুমি ঠিক আছো, বুঝতে পারছো। দুহাতে ঝাঁকুনি দেয় ইরফান প্রণমীকে। প্রণমী থামে না, তার দম বেরিয়ে যাচ্ছে, তবুও তাকে কাঁদতে হবে। ইরফান পাগলের মতো চুমু খেতে থাকে ওর দুগালে, উন্মাদের মতো বিড়বিড় করে, থামবে তুমি? নাকি আমি একটা খুন করব? প্রণমী থামছে না, পা দাপাচ্ছে, চুল ছিঁড়ছে নিজের। আর মুখ দিয়ে কেমন অদ্ভুত শব্দ করছে। ইরফান বুকের সাথে চেপে ধরে রেখেও ওকে শান্ত করতে পারল না। ওকে বুকের সাথে মিশিয়ে রেখেছে নিজেকে শান্ত রাখতেও, শরীরে রক্ত টগবগ করে ফুটছে। শেষটায় হার মানে ইরফান, তাকে বিধাতা অত সংযম দেয়নি যে। প্রণমীকে রেখে উঠে দাঁড়িয়ে পাগলের মতো আশেপাশে তাকায়। রাদিফকে ইরফান মেরেছে খুবই নির্দয়ভাবে, চেঁচাতে চাইলেও চেঁচাতে দেয়নি, পা দিয়ে মুখ চেপে ধরে রেখে ছুরি দিয়ে কুপিয়েছে। ছুরিটা প্রণমীর বেডসাইড টেবিলে রাখা ফলের ঝুড়িতে ছিল। ছুরিতে ধার ছিল কম, থেতলে কেটেছে রাদিফের চামড়া, তবে কেটেছে। আশেপাশে দুনিয়ায় কি হচ্ছে প্রণমী শুনছে না, সে ব্যস্ত নিজেকে ঢাকতে। নিজেকে আরো ঢাকতে চায় সে, আরো। ইরফান নিজের উন্মাদনা থামিয়ে ওকে দেখে, ছুটে যায় ওর কাছে, রক্তাক্ত দুহাতে দুগাল চেপে ধরে বলে, বকা মেয়ে কিচ্ছু হয়নি। হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি জানি অনেক কিছু হয়েছে। ও দেখলো আমায়, ছুলো আমায়। পাগলের প্রলাপ বকছে যেন প্রণমী। ইরফান আরো শক্ত করে চেপে ধরে প্রণমীর গাল, চেঁচিয়ে বলে, মরে গিয়েছে। আপনিও দেখলেন। আমি তোমার স্বামী। প্রণমী এসব কিছু শুনতে চায় না, সে অযথা মোচড়ামুচড়ি করতে থাকে, কি চাচ্ছে সে নিজেও জানে না।
ওপাশে দাপাদাপি করছে রাদীপ, প্রাণটা পুরোপুরি যায়নি জানোয়ারটার। ইরফান চুপচাপ প্রণমীকে নিজের সাথে মিশিয়ে রাখে, বিড়বিড় করে, একটু শান্ত হও। এতে কিছু হয় না, তোমার কিচ্ছু হয়নি, তুমি সেফ। এখানে মিশে থাকো, আমার কসম তুমি পৃথিবীর সবচাইতে সেফ জায়গায় আছো। প্রীতম ঢুকলো অ্যাপার্টমেন্টে, ছুটতে ছুটতে, প্রণমীকে ডাকতে ডাকতে। রাদীপের নিথর দেহ নজরে পড়েনি, পড়েছে প্রণমীকে জড়িয়ে ধরে রাখা ইরফানকে। তীব্র ক্রোধে ইরফানের উপর আছড়ে পড়ল প্রীতম, আঘাত করতে থাকলো নির্দয়ের মতো। ইরফান চুপচাপ ঘুষিগুলো হজম করে নেয়, প্রীতমকে বোঝাতে চাইল না কিছু, সে ব্যস্ত প্রণমীকে আগলাতে। প্রণমী প্রণমী কিচ্ছু হয়নি। ওকে ধাক্কা মারল প্রীতম, অসহায়ের মতো তাকায় চাদরে মোড়ানো বোনের দিকে। ভেবে নিল সব শেষ, কান্না পাচ্ছে। বোনকে ইরফানের হাত থেকে ছাড়িয়ে নিয়ে দু গালে চুমু খায়। আমি ভাইয়া প্রণো, সব ঠিক আছে। সবকিছু। প্রেরণা আসে মিস জেনিকে নিয়ে, মায়ের হাত ধরে আছে শুদ্ধ। প্রেরণা বোকার মতো তাকিয়ে থাকে আছে প্রীতম, প্রণমী আর ইরফানের দিকে। মিস জেনি আকস্মাৎ নিজের মুখ চেপে ধরে, অন্য হাতে চেপে ধরে শুদ্ধর চোখ। মিনিট খানেক পর প্রেরণা নিস্তেজ কণ্ঠে মিস জেনিকে বলে, শুদ্ধকে এখান থেকে নিয়ে বেরিয়ে যান মিস জেনি। মিস জেনি থরথর করে কাঁপছে, শুদ্ধকে টানতে টানতে বেরিয়ে যায় ঘর থেকে। প্রেরণা ছুটে গিয়ে ইরফানের হাত থেকে ছিনিয়ে নিয়ে বোনকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, সোনা, কিছুই হয়নি, ঠিক আছে। আমরা সবাই এখানে আছি। প্রণমী স্বাভাবিক অবস্থায় ফেরেনি তখনও, বিড়বিড় করছে, হয়েছে আপু, ওরা দেখে নিয়েছে আমাকে। ইরফান চেঁচায়, এই মেয়ে, আমি বলেছি। প্রেরণা বোনকে ধরে রেখে ইরফানের ওপর চেঁচায়, তুমি চুপ করো। হঠাৎ থেমে যায় প্রেরণা, ততক্ষণে ওপাশে মেঝেতে পড়ে থাকা রাদীপের রক্তাক্ত বডিটা দেখে আঁতকে ওঠে প্রেরণা। তাকায় ইরফানের দিকে, ইরফান প্রেরণার দিকে তাকিয়ে নিরুদ্বেগ ঠান্ডা স্বরে বলল, শেষ। রাদীপ। কাপা গলায় বিকট আওয়াজে চেঁচায় প্রেরণা। বোনকে জড়িয়ে ধরে, ইরফানের দিকে তাকিয়ে বলে, কখন এসেছো তুমি? ততক্ষণে প্রীতম দূরে পড়ে থাকা ছুরিটা তুলে নিতেই ইরফান ওকে ধরল, তুই হাত লাগাস না, ও শেষ। আর হাত লাগাস না। কেঁদে ফেলল প্রীতম, ছাড় আমাকে। ওকে টুকরো করব আমি। উঠল প্রেরণা, প্রীতমকে পেছনে থেকে জাপটে ধরল, ইরফানের দিকে তাকিয়ে কেঁদে ফেলে, করলেটা কি তুমি? মেরে দিলে। কি হবে এখন? ইরফান কিছু না বলে প্রীতমকে ফেরাচ্ছে, প্রীতমের হাত থেকে ছুরি নেওয়ার চেষ্টায় আছে। ঠান্ডা গলায় বলছে, প্রণো ঠিক আছে, তুই ওটা ফেল। প্রণমী ঠিক নেই। প্রণমী এই দুনিয়ায় নেই। ওপাশে ধস্তাধস্তি হচ্ছে, সেসব প্রণমীর কানে যায় না। সে অন্য ভুবনে এখন, পার্থিব কিছুই তাকে ছুতে পারছে না। সে কেন? সব সময় তার সাথেই কেন? ওরা দেখে নিল সবকিছু, প্রণমী অসহায় ছিল, আজ চূড়ান্ত অসহায়। প্রণমীর কিচ্ছু গোপন রইল না পুরুষের সামনে, কিচ্ছু না। মাথা ঘুরছে প্রণমীর, এমন সব সময় হবে, তার সাথেই হবে। সে না থাকলে আর হবে না। আপু কাঁদছে, সে না থাকলে এভাবে আপু বারবার কাঁদবে না, ভাইয়াও কাঁদবে না। উঠে দাঁড়ায় প্রণমী, চিন্তারা এলোমেলো মস্তিষ্কে। চাদরে নিজেকে পেঁচিয়ে ধরে রেখেছে। সে বসে আছে তার রুমের বিছানায়, এখান থেকে ডানে 5 কদম দিলেই দরজা, দরজা থেকে 8 কদম দিয়ে ডানে ঘুরলেই কিচেন। প্রণকে সেখানে যেতে হবে, যেতেই হবে। প্রণমী এলোমেলো পায়ে ডুলতে ডুলতে চলল, জানোয়ারের নখের আছড়ে চলছে গা। প্রণমী ছুটল কিচেনে। ওকে কেউ দেখল না। প্রেরণা ভাই আর ইরফানকে রেখে মাথা ঘুরিয়ে দেখতেই দেখল প্রণমী কিচেনের দিকে গেল চাদর পেঁচিয়ে, প্রেরণাও দৌড়ালো পিছু পিছু। ততক্ষণে কিচেনের দরজা লাগিয়ে দিয়েছে প্রণমী। প্রেরণা ঘুরে উত্তর পাশের রেলিং দেয়া জানালার কাছে গিয়ে হাত বাড়িয়ে ধাক্কা দিয়ে কিচেন র্যাক ফেলে দেখল প্রণমী কিচেনময় কিছু হাতড়ে বেড়াচ্ছে, পাগলের মতো কিছু খুঁজছে। প্রেরণা চেঁচায়, কি করছিস প্রণ? দরজা খোল, আমার কাছে আয়। প্রণমী খুঁজছে গ্যাস স্টোভ, এটা তো ডান পাশের লোয়ার ক্যাবিনেটের ওপর ছিল। প্রণমী এখন খুঁজে পাচ্ছে না কেন। হাতড়াতে হাতড়াতে প্রণমী দুবার হোঁচট খেয়েও পড়ল, আবারও উঠে দাঁড়ালো। প্রেরণা অসহায়ের মতো বোনকে দুপলক দেখে ছুটল রুমের ভেতর, ইরফান আর প্রীতমের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, থামবি তোরা। কিচেনের দরজা ভাঙ। প্রণকে বের কর। প্রীতম হাত থেকে ছুরি ফেলে দৌড়ায়, ইরফানও।
গিয়ে ধাক্কা লাগায় কিচেনের দরজায়। ততক্ষণে গ্যাস স্টোভ খুঁজে পেয়েছে প্রণমী, কাপা কাপা হাতে হাতুড়ে চুলা অন করে গায়ের চাদরের একাংশ আগুনে রেখে দাঁড়িয়ে থাকে। প্রেরণা ঘুরে জানালার কাছে গিয়ে এই দৃশ্য দেখতে পেয়েই আকাশ পাতাল এক করে চেঁচিয়ে উঠল, না প্রণ, এমন কিচ্ছু করবি না তুই। চাদর ফেল, ফেল বলছি। ওরে প্রীতম, দরজা ভাঙছিস না কেন? গায়ের সমস্ত শক্তি খরচা করে লাথি বসায় ওরা দুজন। ততক্ষণে আগুন প্রণমীর শরীর স্পর্শ করতে শুরু করেছে। সে দাঁড়িয়ে আছে চুপচাপ, নিরুদ্বেগ, পার্থিব কোনো ব্যথা তাকে ছুঁতে পারছে না। প্রেরণা ডুকরে উঠে লোহার রেলিং মাথা ঠেকিয়ে বলে, সোনা আমি মরে যাব, তোর পায়ে পড়ছি, সরে আয়। হাহাকার করে কাঁদতে থাকলো প্রেরণা। সোনা আমি মরে যাব, আমি মরে যাব। দরজায় লাথির পর লাথি বসাতে থাকলো ইরফান, প্রীতম। আর চুপচাপ জ্বলতে শুরু করলো প্রণমী, ভুবনমোহিনী সৌন্দর্য, গালে একটা লাল তিল, যে খুব ভালো গান করে, ভাইয়া আপুর বড্ড আদরের আর কারো বিরক্তিবতী। বধূকোনালো লাগলো চোখে, দ্বিতীয় পরিচ্ছেদ। পর্ব 97। ইশরাতৈতি। কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য। শিক্ষা ও সাহিত্যের সাথে আমার এই কল্পিত ঘটনাগুলোর লিখিত শব্দগুলোর কোনো সম্পৃক্ততা নেই। সেন্ট্রাল সিটি হসপিটালের দোতলা। এত লোক সমাগম দেখে আগন্তুকেরা ঘাড় ঘুরিয়ে দেখছে আসতে যেতে। এখানে কি হচ্ছে? এত হাহাকার কেন? মেয়েলি স্বর বিলাপ করছে একটানা। একপাশে মেঝেতে দেয়ালে পিঠ ঠেকিয়ে উদ্ভ্রান্তের মতো বসে হাঁপাচ্ছে প্রীতম। দূরে একপাশে ইরফান চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মুখভঙ্গি শান্ত। শুধু কিছুক্ষণ পরপর কপাল কুঁচকে প্রেরণাকে দেখছে, যাকে মির্জা বাড়ির মানুষগুলো সান্ত্বনা দিচ্ছে। প্রেরণা কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছে না, বুক চাপড়াচ্ছে, অস্পষ্ট উচ্চারণে বারবার বলছে, সব আমার জন্য, আমি এই দায় কি করে এড়াবো? আমার জন্য হয়েছে সবকিছু। ওই জানোয়ারটাকে বহু আগেই আমার শাস্তি দেয়া উচিত ছিল, আমি দায়ী, আমার উদাসীনতার জন্য এসব, আমি দায়ী। ইনু প্রেরণাকে ধরে রেখেছে। কাঁদতে কাঁদতে বলে, চুপ করো আপু। দুজন নার্স এসে প্রীতম আর ইরফানের হাত ফার্স্ট এইড করে দিচ্ছে। আগুনের ছ্যাঁকা লেগেছে দুজনের হাতেই, প্রীতম নির্জীব, তার কোনো হুঁশ নেই। তবে ইরফান নার্সের সাথে খিটখিট করছে, লাগবে না বাল। সরুন। অল্পবয়সী নার্স ধমক খেয়ে দূরে সরে দাঁড়ায়। সামিন ইয়াসার মির্জা, ইলহাম মির্জা শান্ত চোখে ছেলেকে দেখছে। শুদ্ধ ঋতুর কোলের মধ্যে গুটিসুটি মেরে বসে আছে, ঋতু ওর গলা জড়িয়ে ধরে রেখেছে। প্রেরণা হু হু করে কাঁদছে, আবারও বলছে, আমি দায়ী। মিস জেনি কেঁদে ওঠে, তুমি দায়ী হলে আমিও তো দায়ী প্রেরণা, আজ যদি আমি ডক্টরের কাছে না যেতাম, তবে এসব হতো। ইনু প্রেরণাকে আগলায়, দু চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, মিস জেনি ঠিক বলছে আপু। তুমি দায়ী হলে আমিও তো দায়ী। আজ যদি আমি অসুস্থ না হতাম তবে প্রীতম তো যেত না আমার কাছে প্রণমীকে একা ফেলে, আর না এসব ঘটত। আমরা সবাই দায়ী। তুমি কেঁদো না। প্রেরণা কোনো বুঝো নিচ্ছে না, দুপাশে চুপচাপ মাথা ঝাঁকিয়ে কাঁদছে। এত লোক বিধায় গমগম করছিল জায়গাটা। ডক্টরদের বিরক্তি লাগলেও ক্ষমতাসীন মির্জা ফ্যামিলি বিধায় টু শব্দটি করছে না। শুধু একজন এসে বলেছে, দয়া করে একটু আস্তে কথা বলুন। পরি প্রণমীর কেবিনে, দুজন নার্সের একজন প্রণমীর ডান হাতের 4টি আঙ্গুল ড্রেসিং করিয়ে দিচ্ছে। একজন নার্স একটা হসপিটালের ফতুয়ায় আবৃত করছে ওর শরীরটা। কাজটি করতে করতে সে বেশ লজ্জা পাচ্ছে, বারংবার না চাইতেও চোখ যাচ্ছে প্রণমীর শরীরে, এত সুন্দর একটা মেয়ে। একেবারে নিখুঁত। প্রণমীর সৌন্দর্য চোখে বিঁধছে নার্সের, সে দ্রুত ওকে পোশাকে আবৃত করে হাত সরিয়ে নেয়, এই এত সুন্দর বলেই মেয়েটির ওপর এমন জঘন্য হামলা হলো। সৌন্দর্য কি এই মেয়েটির জীবনে অভিশাপ? নাকি মেয়েটির কপাল? পরি ঘন ঘন শ্বাস ফেলছে প্রণমীকে একটা ইঞ্জেকশন দিয়ে। অচেতন প্রণমী। একজন নার্স বলে ওঠে, রুকাইয়া ম্যাম দেখেছেন জানোয়ারটা কি করছে? নখের দাগ সারা শরীরে। পরি কোনো কথা বলে না, আরেকজন নার্স বলে ওঠে, এসব বাদ দিই, কপাল ভালো ঠিক সময়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, নয়তো আগুনে। এসব প্লিজ বলো না, আর শোনো, ওর জ্ঞান ফিরলে ওর কানের কাছে এসব নিয়ে কথা বলবে না, মেয়েটা এমনিতেই নাজুক। একটা পারিবারিক আবহ বজায় রাখবে, ঠিক আছে? পরি নিস্তেজ হয় বলে ওদের কথাগুলো। নার্স বলে, জি ম্যাম। ঠিক তখনই আরেকজন নার্স কেবিনে ঢুকে বলে, ম্যাম বাইরে পুলিশ এসেছে।
আপনি আসুন। পুলিশ এসেছে ইরফান মির্জাকে অ্যারেস্ট করতে, তার বিরুদ্ধে অভিযোগ অ্যাটেম্প্ট টু মার্ডার কেসের। রাদিফকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলের আইসিইউতে পুলিশের হেফাজতে। ইন্সপেক্টর এলেন দুজন কনস্টেবল নিয়ে, ইহান তাজওয়ার মির্জার মুখোমুখি। ইন্সপেক্টর ঘুরে প্রত্যেককে একবার করে দেখে ইরফানকে বলল, আপনি সম্ভবত ইরফান মির্জা? জি। ঠান্ডা স্বর জবাব দিল। আমাদের সাথে চলুন। আপনার বিরুদ্ধে অভিযোগ। যাব, একটু অপেক্ষা করতে হবে আপনাদের। উপস্থিত প্রত্যেকে ভীষণ শান্ত, পুলিশ ইন্সপেক্টর শামীম ইয়াসারের দিকে তাকায়। ঋতু আর ধৈর্য রাখতে পারল না, ছুটে এসে নিজের ছেলেকে জাপটে ধরে ইন্সপেক্টরকে বলল, এটা কেন? ও তো এবার কোনো ভুল করেনি। মেয়েটাকে বাঁচিয়েছে, এটা কি অপরাধ? বাকি সবাই চুপচাপ, ঋতু কাঁদছে। ইন্সপেক্টর বললেন, এটা আইন হাতে তুলে নেওয়া। আমরা আইনের লোক। আপনার মতো সাধারণ নাগরিক হলে আমিও চাইতাম উনি অ্যারেস্ট না হোক। ঋতু ছেলেকে ছাড়ে না, প্রেরণা কান্না থামিয়ে ঋতুর মুখের দিকে তাকিয়ে আছে। ইরফান শান্ত স্বরে ঋতুকে বলল, মাম্মা ছাড়ো। ঋতু ছাড়ে না, তার ছেলে দোষ না করে জেলের ভাত খাবে এটা সে মানবে না। ইরফান পুলিশ ইন্সপেক্টরকে বলল, আমাকে কিছুক্ষণ সময় দিন, আমার ওয়াইফের জ্ঞান ফিরলে তার সাথে একটু কথা বলে তারপর যাব। এই বড় বাবা তুমি কিছু বলছো না কেন ওনাদের? ইন্সপেক্টর বললেন, এটা আমরা পারছি না, আপনাকে নিতে হবে এক্ষুনি। চলুন। ইরফানের রাগ চাপল, রেগেমেগে ইহানের দিকে তাকায় তাকায় পাপা আর বড় বাবার দিকে। চেঁচিয়ে ওঠে, কিসের ক্ষমতা তোমাদের? একটু সময় চাইছি। আমার মেজাজ কিন্তু খারাপ হচ্ছে। আপনি সিন ক্রিয়েট করবেন না, চলুন। ইরফান যাবে না এখন মানে যাবেই না, পুলিশের সাথে চেঁচামেচি করছে, চেঁচাচ্ছে বাড়ির লোকদের ওপর। এক পর্যায়ে একজন কনস্টেবল হ্যান্ডকাফ নিয়ে এগুলেই রেগেমেগে এক ঘুষি বসিয়ে দেয় কনস্টেবলের নাকে। স্বামী নিয়াসার অগ্রসর হচ্ছিল ইন্সপেক্টরকে সামলে নিতে, ছেলের এমন হঠকারী কাণ্ডে তাজ্জব বনে গিয়েছে সেই। ইলহাম মির্জা ছেলের দুশ্চিন্তায় এক হাত কপালে চেপে বসেছিল, এ পর্যায়ে দুহাত কপালে ঠেকিয়ে দিল, হাহাকার করে উঠল তার ভেতরটা। এই ছেলের কি হবে? ইহান টেনে আনল ইরফানকে। ইন্সপেক্টর বললেন, এত উগ্রতা মেনে নেওয়া যায় না। সরি। এরপর সে নিজেই হ্যান্ডকাফ লাগায়, ইরফান তবুও মোচড়ামুচড়ি করছিল, শামিনের দিকে তাকিয়ে অসহায়ের মতো বলে, পালাবো না আমি। কিছু তো করো, প্লিজ। ভেতরটা পুড়ছে শামিনের, বাইরে সে যথেষ্ট শান্ত, ছেলের মুখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, সরি বাবা। তুমি যাও। আমরা আছি। ইরফান চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নেয়। প্রেরণা আর প্রীতম ওকে চুপচাপ দেখছে। ইহান এসে ভাইয়ের একটা হাত ধরে বলল, জ্ঞান হারিয়েছে শুধু, এত অস্থির হোস না। একটু কথা বলবো। আমরা সামলে নেব। ইরফান মানতে চাইছে না, হাত খোলা থাকলে কি করতো কে জানে। প্রেরণা তখন নিজেকে সামলে নিয়ে ইন্সপেক্টরকে বলে, ওর বিরুদ্ধে অভিযোগ করেছে কে? ভিকটিমের মা বাবা। ও তো আত্মরক্ষার জন্য এটা করেছে। রেপিস্টকে বাধা দেওয়ায় রেপিস্ট ওর ওপর ঝাঁপিয়ে পড়েছে ওকে আহত করতে, নিজেকে বাঁচাতেও আপনারা একটু বেশি আমার বোন সুস্থ হলে সাক্ষী দেবে। সরি, তবে এটি আপনাদের প্রমাণ করতে হবে। প্রাথমিক তদন্ত অনুযায়ী আমরা এগোচ্ছি। আর আত্মরক্ষা। আত্মরক্ষার জন্য এভাবে কোপায় কেউ কাউকে? ম্যাডাম যাই হোক না কেন এটা ক্রাইম। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি ভীষণ খুশি ওনার উপর। একটা কথাই বলবো, আইনের অনেক ফাঁকফোকর আছে, আপনারা ঠিক একটা রাস্তা পেয়ে যাবেন, আশা করি। ইরফান মানছে না, ইহান ভাইয়ের কাঁধে হাত চেপে বলছে, একটু শান্ত হ। আমরা আছি না। কি করবি অপেক্ষা করে? তুই যা। আমরা সবাই ওর কাছে আছি। প্রেরণা ঘুরে ফিরে নিজের পার্স খুঁজতে লাগলো, সোফার ওপর থেকে পার্স তুলে ইন্সপেক্টরকে বলল, নিউটাউন মডেল থানা থেকেই তো। আমরাও আমাদের কেস ফাইল ওই থানায় করব, ওই পশুটা যাতে সুস্থ হলে এক সেকেন্ডও স্বস্তির শ্বাস ফেলতে না পারে। আইন হাতে তুলে নেয়ার জন্য আপনাদের এত তৎপরতা, আশা করছি ধর্ষণের চেষ্টা করা একটা নরপশুকে একটুও রহম করবেন না আপনারা। আমি চাচ্ছি ও বেঁচে থাকুক, মৃত্যু খুবই সহজ শাস্তি হয়ে যাবে। প্রীতমের দিকে তাকিয়ে প্রেরণা বলে, চল আমার সাথে। আপু প্রণ। ওর জ্ঞান ফিরতে ঢের দেরি, আগের কাজ আগে। এক পলক ইরফানের দিকে তাকায় প্রেরণা, তবে মুখে কিছুই বলল না।
ঋতু ইরফানকে নিয়ে যাওয়ার পরেও ঘণ্টাখানেক আহাজারি করেছে, স্বামীর বুকে মাথা ঠেকিয়ে ভাসুরের কাছে গিয়ে তরপেছে, আপনাদের কত টাকা? কয়েকজন পুলিশ কিনতে পারছেন না। এ কেমন নির্লিপ্ততা আপনাদের? এত স্বচ্ছতা দিয়ে কি হবে? আমার ছেলেকে ছাড়িয়ে আনেন, নয়তো আপনাদের ওই বেহুদা টাকায় কেনা পানীয় আমি স্পর্শ করব না। শামীম বোঝাতে পারল না ভাই আর ভাইয়ের বউকে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে যে সবটা চাইলেও হুট করে ঠিক হবে না। একটা আলোচিত ইস্যু হয়ে গিয়েছে এটা ইতোমধ্যে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা ছড়িয়ে যাবে সর্বত্র। পরিস্থিতি কতটুকু থাকবে ইরফানের পক্ষে? আজ কি ইরফানের আদৌ কোন দোষ ছিল? ওই পরিস্থিতিতে প্রীতম কি এটা করতো না? ইহান কি করতো না? শামীম কি এটাই করতো না? যে কোনো পুরুষ কি এটাই করতো না? করতো তো। থানায় একটা ছেলে ইরফানকে একা রাখা হয়েছে, এটা অবশ্য ইহানের অনুরোধে। বাইরের ক্রিমিনালদের সাথে রাখলে আবার কখন না কখন কোনো বিষয় নিয়ে তাদের ওপর চড়াও হয় তার মাথা খারাপ ছোট ভাই। তাই এটা করেছে ইহান। ইরফানের সাথে এসেছে ইহান আর ইসমাম মির্জা। পুলিশ কাস্টডিতে যাওয়ার পর থেকে ইরফান চুপ হয়ে আছে। মুখটা শুকনো, চূড়ান্ত পর্যায়ের অসহায় এক নাদান শিশু লাগছে। ইহানের বড্ড মায়া হচ্ছে ভাইকে দেখে এখন। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, খাবি কিছু? ইরফান নিশ্চুপ। ভাইয়ের হাতের ওপর হাত রাখলো ওকে বোঝাতে, ইহান, চিন্তা করিস না। প্রণ ঠিক থাকবে। আমি ওকে তালাক দেব না দাদান। এবার একটু বেশিই মায়া লাগলো ইহানের, গম্ভীর হয়ে বলল, কেন গিয়েছিলি আজ ওখানে? প্রেরণা আপুর কাছে। কেন? ওই তোমার বড় বাবা বলল না? ভদ্রতা বজায় রেখে পরিস্থিতি সামলাতে। কেন, অপরাধ করেছি গিয়ে? না, বেশ করেছিস। সেলের লোহার শিকের মধ্যে থেকে হাত বাড়িয়ে ভাইয়ের পিঠ চাপড়ায় ইহান। ইসমাম দুই ভাইয়ের কথাবার্তা শুনে এমন একটা দমবন্ধ করা পরিস্থিতিতেও এরা এখন কি শান্ত। সে বলল, তুই খাবি কিছু ইরফান? একটা ডাব এনে দেব। বিরক্ত হয় ইরফান, এই ছোট বাবা, এখন এত আদর দেখিও না তো। তখন তো তিন ভাই কুলু পেটে দাঁড়িয়েছিলে মুখে, আমাকে হিড়হিড় করে টানতে টানতে আনলো। আনবে না? একজনকে 22 কোপ দিয়েছ তুমি। তাও তো মরল না শালা। চোয়াল শক্ত হয় ইরফানের। ইহান নির্নিমেষ দেখছে ভাইকে। খানিক বাদে ইরফান মাথা তুলে দাদানকে বলল, ওর খবরটা একটু জেনে আসো। জেনেছি। জ্ঞান ফেরেনি। লম্বা শ্বাস ফেলে ইরফান বলে, কমপক্ষে 5-7 বছরের সাজা তো। পরিস্থিতি বিবেচনায় বাড়তে কমতে পারে, উকিল ধরব। শান্ত স্বরে আওড়া ইহান। ইরফান বলে, হলেও অসুবিধা নেই। এটা কোনো ব্যাপার না, দেখতে দেখতে কেটে যাবে। ম্লান হাসে ইহান, তারপর কি করবি? বেরিয়েই আমার প্রথম কাজ হবে ওকে তুলে আনা। রাদিফের নামে ধর্ষণের চেষ্টা এবং হত্যা চেষ্টার মামলা হয়েছে। থানা প্রাঙ্গণে রাজ্যের ভিড়, সাংবাদিকদের ভিড় ছিল হসপিটালের সামনেও। ওখানকার সাংবাদিকদের ইয়াসার মির্জা সামলেছে। বর্তমান এসপি নিতান্তই ভদ্রলোক, তিনি প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের পাঠিয়েছেন ওসির কাছে। ওসি রণ হিমশিম খাচ্ছে। থানার সামনে বিশাল জটলা, ছাত্র শ্রেণীর ছেলেমেয়েরা উত্তেজিত। জানা গেল এরা কেউ কেউ ছায়ানটের সদস্য, কেউ মহিলা কলেজের শিক্ষার্থী। আন্দোলন করছে ইরফান মির্জার অপরাধ মওকুফের জন্য। নিতান্তই বাচ্চা বাচ্চা দেখতে ছেলেমেয়েগুলো। ওসি ওদেরকে সামলাতে চাইল কোমল পন্থায়। চড়াও হল না ওদের ওপর, বুঝিয়ে বলল থানা প্রাঙ্গণ ছাড়তে। কয়েক ঘন্টার মাথায় ওরা থানা প্রাঙ্গণ ছেড়ে জমায়েত হলো লোকমঞ্চের কাছে। কাঠফাটা রোদ্দুরে এক একটি বিভিন্ন বয়সী মেয়ে শিশু ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়ালো। ছায়ানটের বিভিন্ন সদস্য যে যার যার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী নিয়ে জমায়েত হলো লোকমঞ্চের কাছে। সাংবাদিক ছুটে গেল ওদের কাছে। এটা একটি মানবিক ইস্যু। ছুটে এলো 34টি চ্যানেলের চিফ রিপোর্টার। উদ্দেশ্য এই ইরফান মির্জা ইস্যুকে কেন্দ্র করে যার যার চ্যানেলের টিআরপি বাড়িয়ে নেওয়া। সবথেকে ভালো লাগার দৃশ্য ছিল যখন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার 162 জন প্রতিবন্ধী মেয়ে শিশু এসে খোলা মঞ্চে দাঁড়িয়ে নীরব আন্দোলনে সাথ দিল। তাদের হাতে ফেস্টুন, ব্যানার, তাতে লিস্ট দেয়া আছে এবছর যে কয়জন প্রতিবন্ধী মেয়ে শিশু নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তাদের নাম। এটা ছিল মির্জাদের পক্ষের উকিলের একটা মনস্তাত্ত্বিক চাল। উদ্দেশ্য এই ইস্যুটাকে একটি জাতীয় রূপ দিয়ে জনগণের নীরব সমর্থন আদায় করা। হলো তাই, বেশ কিছু সময়ের মধ্যেই ফলাও হয়ে গিয়েছে বিষয়টা।
ভিড় ঠেলে ভাইয়ের হাত ধরে প্রেরণা থানার পুরনো দালানের সামনে এসেই থামল। প্রণমী তখনও অচেতন ছিল। বেশ কিছুক্ষণ আগে জেনেছে প্রেরণা ওখানে মির্জা পরিবারের সবাই আছে। প্রীতম উসখুস করছে, বনের দিকে তাকাচ্ছে আর চোখে প্রেরণার মুখভঙ্গি গম্ভীর। প্রীতম আস্তে ধীরে বলল, যাবে ছেলে। প্রেরণা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, চল। এক দুপুর ইহান উকিলের সাথে থেকে এসে ভাইয়ের কাছে ঝিমুচ্ছে, এতক্ষণ ধরে থাকার জন্য খসাতে হয়েছে টাকা। ইয়াসার মির্জা আর ইসমাম মির্জা এখন উকিলের সাথে। উকিল পরামর্শ দিয়েছিল বাদী বিবাদী বসে শুরুতেই বিষয়টি নিয়ে মধ্যস্থতা করে নেয়া। মির্জাদের পক্ষের কেউ মানেনি। মধ্যস্থতা হয় না, ধর্ষকের সাথে কোনো মধ্যস্থতা নয়, এতে যদি তাদের ছেলেকে ছাড়ানো না যায় তবে তাই হোক। তবে দুপক্ষের উকিল নেমেছে কোমর বেঁধে। প্রেরণা আর প্রীতমকে দেখে ইহান উঠে দাঁড়ায়। প্রেরণা লোকটাকে দেখল, পরিচয়ের প্রথম দিন থেকে এভাবেই ভাই বোনের সাথেই দেখছে লোকটাকে। একটু সামান্য মায়া হয় প্রেরণার। ইহান ওকে আর প্রীতমকে দেখেই অস্থির হয়ে বলল, প্রণর কি অবস্থা? 3টার পর আর খোঁজ নিতে পারিনি। ওকে সেডেটিভ দিয়ে রাখা হয়েছে। শান্ত স্বরে আওড়ায় প্রেরণা। ইরফান শান্ত চোখে প্রেরণা প্রীতমকে দেখল। প্রীতম ওর দিকে এক পলক চোরা চোখে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে ইহানকে বলল, উকিল কি বলছে? যথেষ্ট তৎপর, কাল কেসের প্রথম শুনানি। ফরেনসিক রিপোর্ট ল্যাবে আছে। ইহান ঘুরে ভাইকে এক পলক দেখে প্রীতম প্রেরণাকে বলল, কথা বলবেন ওর সাথে? একজন একজন করে কথা বলুন। আমি বাইরে যাচ্ছি। প্রীতম দাঁড়িয়ে থাকে। প্রেরণা ইহানের সাথে বেরোয় সেল থেকে। বাইরে এসে দাঁড়ায় যেখানে দুজন সেন্ট্রি দাঁড়িয়ে আছে। প্রীতম এগিয়ে যায়। ইরফান নির্নিমেষ তাকিয়ে আছে। হঠাৎ করে ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে, সে চেষ্টা সফল হয় না। প্রীতমের চুল উস্কো খুস্কো, হাত দিয়ে সেগুলো আরো এলোমেলো করে দিয়ে নিরেট ঠান্ডা স্বরে বলে, ভালো আর হলি না। তাহলে তোর পপুলারিটি কমে যাবে। প্রীতম কিছুক্ষণ তাকিয়ে দেখল ওকে, পর পর বলল, আমার হাত থেকে ছুরিটা নেওয়ার জন্য অমন করছিলি কেন? সবার হাত নোংরা করে লাভ কি? তাতে তোর কি? আমার বোন কাঁদত। তার পি ফর প্রীতমের জেল হলে। এবার সামান্য হাসে প্রীতম, মাথার চুলগুলোকে খামচে ধরে একটা লম্বা শ্বাস ফেলে বলে, বুঝতে পারছি না তোকে শালা। বুঝতে পারলে কি করবি? তোর বোন দিবি? প্রীতম চুপচাপ তাকিয়ে থাকে। ইরফান হেসে ফেলে বলে, যা যা। আর সামাজিকতা দেখাতে এখানে থাকতে হবে না। ইনু আর প্রণর খেয়াল রাখো। খানিক বাদে প্রীতম বেরিয়ে এলে প্রেরণা ঢুকলো ভেতরে। ইরফান ওকেও দেখতে লাগলো। প্রেরণার মুখভঙ্গি শান্ত। এগিয়ে গিয়ে কিছুটা দূরেই দাঁড়িয়ে দেখতে লাগলো ইরফানকে। ইরফানকে লাগছে উদ্ভ্রান্তের ন্যায়। শ্যামলা হলেও ছেলেটার চেহারা ভীষণ সুন্দর। প্রেরণা এই মাত্র খেয়াল করলো, আগে কখনো সেভাবে ওর দিকে তাকায়নি মনোযোগ দিয়ে। একটা ইনোসেন্ট ইনোসেন্ট ব্যাপার আছে ইরফানের চেহারায়। ইরফান প্রেরণাকে একটা স্নিগ্ধ হাসি উপহার দেয়। প্রেরণা বলে ওঠে, এই 14 শিকের লোকাপ সম্ভবত তোমার পছন্দের জায়গা। ইরফান ও কথার জবাব না দিয়ে বলে, আমার বউ কেমন আছে? প্রেরণা কয়েক পল চুপ থেকে বলে, তোমার বউয়ের কথা জানি না, প্রণমী ঠিক আছে, খবর নিয়েছি। যাব এখন ওর কাছেই। ফিচেল হাসে ইরফান। প্রেরণা বলে, কেন গিয়েছিলে আজ? হাত চাইতে প্রণর। সহজ সরল স্বীকারোক্তি। প্রেরণা প্রসঙ্গ পাল্টে বলে, তোমাদের পক্ষের উকিল শুনেছি দুর্দান্ত। আশা করছি ভালো কিছু হবে। ভালো কিছু হলে আপনার কি? কিছুই না, মির্জা ফ্যামিলি আমার কাছে বড্ড মায়ামো। ভালো লাগবে তারা দুশ্চিন্তামুক্ত হলে। ইরফান চুপ হয়ে যায়। প্রেরণা খুঁটিয়ে খুঁটিয়ে ইরফানকে দেখে বলে, খেয়েছো কিছু? মাথা নাড়ায় ইরফান। খাবে কিছু? প্যাকেটজাত খাবার দিতে পারবো সম্ভবত। বলো কি খাবে? এক প্যাকেট সিগারেট হলে ভালো হতো। প্রেরণা তাকিয়ে রয়। ইরফানও কিছু মুহূর্ত তাকিয়ে থেকে হেসে ফেলে বলে, বেয়াদবি নিবেন না। যারা এটা খায় না তারা বুঝবে না এটা ঠিক কি। দাদানকে বলতে লজ্জা লাগে, তাই আপনাকে বললাম। আর আপনিই তো জানতে চাইলেন কি খাবো, তো সত্যিটা বললাম। প্রেরণা বুঝে যায় এই ছেলে এমনই। এত এত অস্থিরতার মধ্যে তার হঠাৎ খানিকটা হাসি পায়। তবে সে হাসে না, বরং চোখ মুখ কঠিন করে কপাল কুঁচকে বলে, ভালো হও। ভালো হলে বোন দেবেন? তৎক্ষণাৎ প্রশ্ন করে বসে ইরফান।
প্রেরণা বলে, কখনোই না। আমার বোনকে আমি খুব ভালো বিয়ে দেব। ইরফান চুপ হয়ে যায়। প্রেরণা আর কথা না বাড়িয়ে বলে, আসছি। কাল আসবো কোর্টে। কেন আসবেন? আত্মীয়, সামাজিকতা রক্ষায়। বাহ বাহ। কোর্টে শুনানিতে যাবেন? আপনি বড্ড সামাজিক লোক। প্রেরণা জবাব না দিয়ে বেরোয় এবং সত্যি সত্যি প্রেরণা এক প্যাকেট সিগারেট কিনে এক কনস্টেবলের পকেটে 1000 টাকার চকচকে নোট রেখে বলে দেয়, ইরফান মির্জাকে দিবেন। এই অদ্ভুত কাজটা প্রেরণা কেন করলো সে জানে না। কোন খেয়ালে করলো বুঝতে পারল না। কাজটা করে বোকা বোকা মুখ করে থানা প্রাঙ্গণে নামল। প্রীতম ইহান ছিল ওসির রুমে। বেরিয়ে এসে প্রেরণার সাথে দেখা হয়। খবর এসেছে প্রণমীর জ্ঞান ফিরেছে। তারা সেখানে যাবে। এটাও একটা ট্রিক। ওয়েস্টার্ন কান্ট্রিতে এই ট্রিকটা খুব চলে। লোকে বলে মানুষ আইনের ঊর্ধ্বে নয়, তবে এই আইন লোহার মতো, আগুন দিয়ে ঠিকই মন মতো বাঁকানো যায়। একটু আগুন দরকার। মিডিয়া হবে সেই আগুন। কথাগুলো বলে ফিচেল হাসল যুবক লোকটা। ঠিক যুবক নয়, বয়স 30-31, সুদর্শন, শরীরটাকে বাঁধিয়ে রেখেছে তাই যুবক লাগছে। সামিন ইয়াসার মির্জা আর ইলহাম মির্জা মনোযোগী দৃষ্টিতে ছেলেটাকে দেখছে। তাদের সামনে সফেদ শার্ট পরে যে বসে আছে সে ব্যারিস্টার উজ্জ্বল মাহমুদ, ডিফেন্স প্রসিকিউটর। নামের মতোই জলজলে যার ক্যারিয়ার। গলার কাছে টাইয়ের নটটা খানিক ঢিলা করে নড়েচড়ে বসল। অতি বিনয়ী হাসি হেসে সামিন আর ইলহামের দিকে কফির মগ দুটো এগিয়ে দিয়ে বলল, কানাডায় 2044-এ ইউএসবি গ্রুপের একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়ে পা হারায় এলিন নামের 12 বছরের একটি এতিম শিশু। হাইকিং করতে গিয়ে বরফের পাহাড় থেকে পিছলে পড়ে ট্রাকের সামনে পড়েছে। ইন্ডাস্ট্রির মালিক মামলায় জিতে যায় ক্ষমতার জোরে। অবশ্য এতে ড্রিভারের কোনো দোষ ছিল না। কোনো ধরনের জরিমানা দিতে হয়নি তাদের। পরে 2048-এ কেসটা রিওপেন হয় আমার এক বন্ধুর প্রচেষ্টায়। হাতে কোনো তথ্য প্রমাণ নেই, কিচ্ছুটি নেই। তবুও আমার বন্ধু অ্যান্থনি কেসটা জিতেছিল কিভাবে জানেন? কিভাবে? একটা ভিডিওগ্রাফি। পঙ্গু এলিন ফার্নান্দেজের সকাল থেকে সন্ধ্যা অবধি নিত্যদিনকার কর্মসূচি ভিডিও ধারণ করে আদালতে পেশ করা হয়েছিল শুধুমাত্র। ব্যাস। কান্ট্রির পিপল একজোট হয়ে এক চুটকিতে এলিনের ন্যায়বিচার পাইয়ে দিল। আদালত চাপে পড়ল, আইন চাপে পড়ল, নিয়ম চাপে পড়ল। তাই লজিকের পাশাপাশি সিম্প্যাথি এই টার্মটা আমি আইন পেশায় আমার সিক্রেট ট্রিক হিসেবে ফলো করেছি। আশা করি বুঝতে পারছেন। অলরেডি শহরে মিছিল নেমেছে আপনাদের ছেলের নিঃশর্ত মুক্তির দাবিতে। কিন্তু এটা তো পসিবল না। জি, পসিবল না, তবে আপনাদের অনেকটা সাহায্য করবে। কিভাবে? দেখে নিবেন, আর আমি তো আছেই। উজ্জ্বল ছেলেটা খুবই শান্ত স্বভাবের, বুদ্ধিমান। শামিন শুনেছে, ছেলেটার সাথে কথা বলে উদ্বিগ্নতা কমেছে কিছুটা। ইলহাম ব্যস্ত হলো, ভাইয়া চলো উঠি, থানায় একটা ঘুড়ি দিয়ে হসপিটালে যাব। সামিন উজ্জ্বলকে বলল, আগে কখনো দেখিনি তোমাকে, তবে তোমার দাদু নিজাম মাহমুদ আমার কেসের প্রসিকিউটর ছিলেন, তিনিই ছাড়িয়েছেন আমাকে। জি, দাদুর মুখে আপনাদের কথা প্রায়ই শুনতাম, ইনফেক্ট এখনো শুনি। মাঝখানে লন্ডনে ছিলে শুনেছি। উজ্জ্বল হাসল, সাইকোলজি নিয়ে পড়েছি ওখানে। সাইকোলজি? জি, আমার ডিগ্রি আছে। আমি একজন কনসালটেন্ট। অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ছেলেটার দিকে। ভীষণ মেধাবী ছেলেটা, কথাবার্তার ভঙ্গি যথেষ্ট স্মার্ট। ছেলেটার সাথে কথা বলে সামিন স্বস্তি পায়, নিশ্চয়ই কিছু একটা করতে পারে এ। এই পরিস্থিতিতে কৌতূহল জাগলেও উঠে দাঁড়ায় সে। তাদের এখন থানায় যেতে হবে। তীব্র মেডিসিনের ঘ্রাণ নাকে যেতেই নিজের অবস্থান সম্পর্কে ধারণা পেয়ে যায় মেয়েটা। আশ্চর্য হলেও টের পায় শরীরে যন্ত্রণার ছিটেফোঁটাও নেই। কেমন অস্বাভাবিক শীতলতা পা থেকে মাথায়। তবে স্নায়ুতে চলছিল তাণ্ডব লীলা। ডক্টররা দিতে পারেনি সেখানে মেডিসিন। ছোটবেলায় একটা ঘরে সে খেলছিল, এক লোক এসে দুহাতের 10 আঙুল দিয়ে ছোট নরম শরীরে আঘাত দিয়ে বলেছিল, আরে আরে, আদর করছি তো। গতকালের ঘটনা ভুলে গিয়ে প্রণমী 6 বছর বয়সের সেই দুঃসহ দিনটাকেই যেন দেখছিল চোখের সামনে। জ্ঞান ফেরার পর থেকেই নির্বিকার সে, চুপচাপ শুয়েছিল। নার্স এসে টেনে উঠিয়ে বসিয়ে বলল, খেতে হবে ডিয়ার। আচ্ছা, শুনলাম তুমি খুদে গানরাজের অডিশনে টিকেছ। আমরা তবে একজন ভবিষ্যৎ সিঙ্গারের সেবা করছি। এক ঘোরের রাজ্য থেকে নামল প্রণ। হঠাৎ করেই ডান হাতের আঙ্গুল দুটোয় জ্বলুনি অনুভূত হয়।
যে আঙ্গুল দুটো সম্ভবত পুড়েছে। কক্ষজুড়ে এক নিদারুণ নিস্তব্ধতা, তবুও প্রণমী টের পায় তাকে ঘিরে অসংখ্য মানুষ উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে কক্ষের বিভিন্ন স্থানে। প্রণমী বুঝতে পারে তার নরণচরণ নেই। ইনু, সেহা, ইনশিরা এক কোণে দাঁড়িয়ে ছিল চুপচাপ। ইনশিরা আর সেহা বিকেলেই এসেছে। আলো আর পরি গিয়েছে থানায়। পালা করে প্রত্যেকেই ছোটাছুটি করছে থানাতে, তাদের ছেলেদের দেখার জন্য। শুধু যায়নি ঋতু, সে মাথায় হাত দিয়ে বসে আছে সোফাতে, তারই পাশে মিস জেনি। ইসমাম ও শুদ্ধ সেখানে। ইনু দরজা দেখছে বারবার, কখন প্রেরণা আপু আসবে। এর মাঝে এই মেয়ে উত্তেজিত হয়ে পড়লে সে কিভাবে সামলাবে? প্রণমী উত্তেজিত হয় না। তার মুখে কোনো ভাব নেই। প্রেরণা প্রীতম আসে ইহান তাজওয়ার মির্জার সাথে। ত্রস্ত পায়ে প্রেরণা হাঁপাতে হাঁপাতে ছুটে গেল বোনের কাছে। দুহাতে বোনের গাল দুটো ধরে নিজেকে শত চেষ্টা করেও সামলাতে ব্যর্থ প্রেরণা। ডাক্তারের নিষেধ থাকা সত্ত্বেও কেঁদে ওঠে ওর সামনে। প্রীতম গিয়ে আপুর মুখ চেপে ধরে সরিয়ে নিয়ে স্বাভাবিক গলায় প্রণকে বলে, খাবি কিছু প্রণ? প্রণমীর কান্না নয়, হাসি পাচ্ছে। সে হাসল সামান্য। কক্ষে থাকা প্রত্যেকটি ব্যক্তি মুখ দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল। কিছুক্ষণ আগে সবাই যেমনটা পরিকল্পনা করে রেখেছিল, সে অনুযায়ী ইসমাম বলে ওঠে, প্রণমী আম্মু, জানোয়ারটা তুমি ছাড়াও আরো অনেকের সাথে বেয়াদবি করেছে। সবাই মিলে কমপ্লেইন তুলেছে আজ। তোমার মতো আরো অনেকের সাথে হয়েছে বেয়াদবি। প্রণমী ছোট বাচ্চা নয়, বুঝে যায়। সবাই ভাবতে শুরু করেছে প্রণমী মনোকষ্টে আছে, তার সাথেই কেন এসব হয়। এই কথাটা মাথায় ঢুকিয়ে রেখে প্রণমী পাগলামি শুরু করবে আবারও। ইসমামের কথার জবাবে প্রণমী কিছু বলল না। সাক্ষাৎ মৃত্যুর দুয়ার থেকে ঘুরে এসে তার নিজের জন্য নয়, শুধু কষ্ট হচ্ছে আপুর জন্য। প্রণমী টের পায় তার অপরাধবোধ হচ্ছে। নিজের জীবনের সমস্ত গ্লানি পাশে সরিয়ে রেখে শুধু আপুর সামনে অপরাধবোধ হচ্ছে তার। এতক্ষণে নিষ্প্রভতা ভেঙে প্রণমী স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, আপু। ঝাঁপিয়ে পড়ে প্রেরণা বনকে আগলে নিয়ে দু গালে পাগলের মতো চুমু খায়। এই তো আমি। রাগ করেছ? অমন প্রশ্নে প্রেরণার বুকটা জ্বলে পুড়ে ওঠে। মনকে বুকের সাথে মিশিয়ে নিয়ে হুহু করে কাদা ব্যতীত আর কোন কথা সে খুঁজে পায় না। এইবার দু চোখের পানি ছেড়ে দেয় প্রণমী, ওর আকস্মাৎ আর্তনাদে চমকে ওঠে প্রত্যেকটি মানুষ। কক্ষ গুমোট করা ভারী কান্নার মাঝখানে মেয়েটা কোনো মতে বলল, আপু আমি একটুও মরতে চাই না। একটুও না। আমি বাঁচতে চাই। প্রীতম গিয়ে বোনকে ধরল। প্রণমী চেঁচাতে থাকে, ভাইয়া আমি মরতে চাই না। প্রেরণা বোনকে জড়িয়ে রেখেই আশেপাশে তাকায়। ইহান বাইরের ঘর থেকে ছুটে আসে। সকলেই ছুটে আসে। এর মাঝে সামিন, ইলহাম, আরও পরিও আসে থানা থেকে। কি হচ্ছে এখানে? অপরিচিত মিহি নারী কণ্ঠের কড়া প্রশ্নে কেবিনের প্রত্যেকে ঘুরে তাকালো। ভদ্রমহিলা এগিয়ে গিয়ে বললেন, এত কান্নাকাটি কিসের এখানে? আলো কিছুক্ষণ আগে এসেছে, তাই জানে না ভদ্রমহিলাকে। সামিনের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই সামিন চাপা স্বরে বলল, ডক্টর সুমেধা কবির। প্রণমীকে থেরাপি দেবে। কান্না থামে প্রণমীর। প্রেরণা উঠে দাঁড়াতেই ওর হাত ছাড়ে না প্রণ। হাঁসফাঁস করে ওঠে মেয়েটা, আপুকে। ডক্টর প্রণ, একটু কথা বলবে তোমার সাথে? আমি কারো সাথে কথা বলতে চাই না। সামান্য হাসল সুমেধা, কাঠিন্যতা সরিয়ে কণ্ঠে আদর ঢেলে বলল, তোমাকে একটা শব্দও বলতে হবে না। তুমি শুধু শুনবে মেয়ে। মির্জা বাড়ির লোকগুলো বেরিয়ে যেতে নিলে সুমেধা বলল, শুধু পুরুষগুলো বাইরে যান, মহিলারা থাকুন। আপনাদের আমার প্রয়োজন। ওনার কথায় দাঁড়িয়ে পড়ে প্রেরণা, আলো, ইনশিরা, ইনা, সেহা, ঋতু, পরি, মিস জেনি। বুঝতে পারছে না ওরা ডক্টর কি করতে চাইছে। ওই নৃশংসতার পরে এখন প্রণমী যথেষ্ট শক্ত, যথেষ্ট, সে মনে করে। শুধুমাত্র আপুর জন্য। হঠকারিতায় খেই হারিয়ে মরতে বসে আপুকে ব্যর্থ প্রমাণ সে করতে চায়নি। তবে এখন প্রণমী আর পারবে না কোন আলোচনার মধ্যে যেতে, তার কারো থেকে বুঝো চাই না, সান্ত্বনা চাই না। সুমেধা বসলেন, বসে সবাইকে বসতে বললেন। শঙ্কায় জবুথবু হয়ে প্রণমী আপুর কোলে মাথা গুজে নেয়। সুমেধা ওর দিকে তাকিয়ে কিছুক্ষণ স্বাভাবিক কথাবার্তা বললেন সকলের সাথে। হসপিটাল নিয়ে কথা বললেন, প্রত্যেকের পরিচয় জেনে নিলেন।
মোট কথা কক্ষের পরিবেশটাকে পুরোপুরি বাড়ির ড্রয়িং রুম, যেখানে মা চাচিরা মেয়েদের নিয়ে বসে গল্প করে, তেমন করে ফেললেন। তারপর হঠাৎ করেই তিনি তার কাজে ফিরলেন, স্বাভাবিক গলায় প্রণমীকে শুনিয়ে বলে উঠলেন, গত বছর আর এবছর দেশে ধর্ষণের চেষ্টা, যৌন নির্যাতন কিংবা যৌন হয়রানির হার সবচেয়ে বেশি ছিল বিগত 5 বছরের মধ্যে। সর্বোচ্চ আইন প্রণয়নের পরেও এটা কমেনি। এই কাজগুলোকে যদি আমরা সৃষ্টিকর্তার দেয়া অভিশাপ মনে করি, তবে আমি বলতে চাই, সব মেয়েদের দোষ কিন্তু অন্ধত্ব নয়। প্রতিটা মেয়ে বিভিন্ন দোষে এসব অভিশাপের শিকার হয়। জানো প্রণমী কোনো কথা বলে না, চুপচাপ কান চেপে ধরে। সুমেধার ইশারায় প্রেরণা ওর কান থেকে আলতো করে হাতটা সরিয়ে দেয়। প্রণমী আরো মিশে যায় আপুর সাথে। সুমেধা বলেন, সে হিসেবে বলতে গেলে এক বা একাধিকবার, বা তার চেয়ে আরো বেশি বার আমরা মেয়েরা বিভিন্ন দোষে এসবের শিকার হই। এবং এই পৃথিবীতে খুব কম মেয়েই বুকে হাত দিয়ে বলতে পারবে তার সাথে এমন কিছু ঘটে না, আমিও না। তবে সেসবের কারণ অন্ধত্ব নয়। এবার সুমেধা সব মহিলা ও মেয়েদের দিকে তাকিয়ে সরাসরি মিস জেনিকে বললেন, এখানে সব থেকে বেশি সিনিয়র হচ্ছেন আপনি, তো বলুন, আপনার সাথে ঘটেছে এমন কিছু। মিস জেনি জোরতা কাটিয়ে মাথা নাড়লেন। বলুন বিস্তারিত, শুনি। মিস জেনি বলতে লাগলেন, আমি আমার সৎ বাবার দ্বারা বেশ কয়েকবার ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছিলাম ছোটবেলায়। সবার বেশ মন খারাপ হয়। প্রণমীর মনোযোগ স্থির হয়। মিস জেনি এতক্ষণে কেঁদে ফেলেন সে কথা মনে করে। সুমেধা এবার বললেন, সৎ বাবা? তো আপনার দোষ ছিল একটা পুরুষের সৎ মেয়ে হওয়া। নিজের মেয়ে হলে তিনি এটা করতেন না হয়তো। এবার সুমেধা আলোর দিকে তাকায়, আপনি মিসেস ইয়াসার মির্জা। আপনার জীবনে এমন ঘটনা ঘটেছে। আলো নড়েচড়ে উঠল, কিছুক্ষণ চুপ থেকে শুকনো গলায় বলে, ছোটবেলায় এক বড় চাচাতো ভাইয়ের কাছে আব্বু আম্মু টিউশন নিতে দিয়েছিল। ভাইয়া আমাকে প্রায়ই কোলে নিয়ে বসতো এবং ফ্রকের নিচ থেকে হাত ঢুকিয়ে আমার বুকে। থেমে যায় আলো, ইনশিরাহ মলিন মুখে মায়ের কথা শুনছে। হঠাৎ আলোর গলা কাঁপছে, বলে, তখন বুঝতাম না। কাউকে বুঝিয়ে বলতেও পারতাম না। বড় হবার পর বুঝেছি। এখনো মনে পড়লে ট্রমাটাইজ হয়ে যাই আমি। কত অবুঝ ছিলাম। দিনের পর দিন আমার সাথে কি হতো। সুমেধা তৎক্ষণাৎ বলে ওঠে, তো আপনার অপরাধ ছিল আপনি ছোট ছিলেন, বুঝবেন না কিছু, তাই সে এসব করেছে, নয়তো সাহস পেত না। এবার ডক্টর সুমেধাকে নিজে থেকেই বলে উঠল, আমার সাথে তো এমন ঘটনা রিপিট হয়েছে, বেশ কয়েকবার। আমাদের অ্যানাটমি প্রফেসর ছিলেন, আমি একটু সুন্দরী হওয়ায় ওনার নজর ছিল আমার উপর। মেডিকেলের 3rd ইয়ারে মার্ক আটকে রেখেছিলেন উনি আমি ওনার সাথে ফিজিক্যালি ইনভলভ হইনি বলে। তার আগে ওনার কেবিনে বহুবার ওনার হয়রানির শিকার হয়েছি, প্রতিবাদ করতে পারতাম না, ফেল হব তাই। শেষে তো শামীম ভাইয়াকে বলে বিপদ কাটিয়ে উতরেছি। ডক্টর সুমেধা হেসে বললেন, তো আপনার অপরাধ আপনি সুন্দরী এবং ভীতু ছিলেন দেখতে। এবার সুমেধা ঋতুর দিকে তাকায়। ছেলের দুশ্চিন্তায় অস্থির ঋতু কিছু বলতে পারেন না। হয়ে আলো বলে ওঠে, গায়ের মেয়ে ছিল, ওখানকার চেয়ারম্যানের ছেলে উত্ত্যক্ত করত। চাষার ঘরের মেয়ে বিধায় সাহস হয়নি প্রতিবাদ করার। ওর কাছেই শুনেছি একবার ওকে টেনে দোকানের পেছনে নিয়ে গিয়ে নির্যাতন করতে চেয়েছিল, বেঁচে গিয়েছে। তারপর গরিব বাবা মা বিয়ে দিয়ে দেয়। সুমেধা বলে, ওনার দোষ ছিল উনি গরিব ঘরের। এবার সুমেধা ইনশিরার দিকে তাকায়, ইনশিরাহ নড়েচড়ে ওঠে। সুমেধা বলে, নাম? জি ইনশিরাহ বিনতে সামিন। বিয়ে হয়েছে? জি। আচ্ছা, তোমার জীবনে এমন ঘটনা থাকলে বলো। ইনশিরাহ কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে ধীরে ধীরে মুখ খোলে, একবার ট্যুরে মালদ্বীপ গিয়েছিলাম বন্ধুরা সবাই। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা বন্ধুরা সবাই ভাইবোনের মতো থাকতাম। কিন্তু ওখানে গিয়েও পুরো চেঞ্জ হয়ে যায়। আমার সাথে খুব বাজে বিহেভ করে, অবশ্য মার খায় আমার হাতে। এসব কথা বাড়িতে কাউকে বলিনি আজ অবধি, নয়তো পাপা আর দাদান গার্ড দিত। তোমার অপরাধ তুমি সুন্দরী হয়ে ছেলে বন্ধু বানিয়েছিলে। আর কখনো এমন কিছু হয়েছে? ইনশিরাহ মাথা নেড়ে বলে, বহুবার। আমি প্রতিবাদ করেছি সববার। বাহ, বেশ ভালো। এবার প্রেরণার দিকে তাকায় সুমেধা, আপনার সাথে ঘটেছে এমন কিছু? ঢুক গেলে প্রেরণা মাথা নাড়ে চুপচাপ। সুমেধা বলে, বলুন শুনি।
বিস্তারিত বলবেন। খানিক সময় বোনের মুখের দিকে চেয়ে রয় প্রেরণা। প্রণমীও যেন খুবই মনোযোগী হলো আপুর জীবনের ঘটনা শুনতে। প্রেরণা বলতে থাকে, মস্কোতে থাকাকালীন মম ড্যাডের মৃত্যুর পরে একটা অরফানেজে ছিলাম আমরা 3 ভাই বোন। আমার 14 বছর বয়স তখন। কর্তৃপক্ষকে না জানিয়ে লুকিয়ে এক জায়গায় বেবি সিটিং করতাম বাড়তি কিছু টাকার জন্য। যে বাড়িতে যেতাম সে বাড়ির কর্তা একদিন তার মিস্ট্রেসের অনুপস্থিতিতে আমাকে জোরাজুরি করলেন। আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বললেন উনি আমার ভার্জিনিটি দেখতে চায়। আমি কপাল গুনে বেঁচে ফিরে আসি সেদিন। একটা লম্বা শ্বাস ফেলল সুমেধা। তো আপনার দোষ, আপনি অসহায় এবং এতিম ছিলেন। ইনা আর সেহার দিকে তাকিয়ে সুমেধা বলে, তোমরাও বলো, শুনি। সেহা সাহস করল, বলে উঠল, ইনশিরা আপুর মতো আমারও সেইম ব্যাপার। এক বন্ধু, ওর সাথে আমি ফ্রেন্ডলি ছিলাম। ও আমাকে ইজি গোয়িং ভেবে নিয়ে একদিন ফাঁকা ক্লাসরুমে থেমে যায় সেহা, আর কিছু বলতে পারল না। ইনা এমনিতেই নরম মনের, সে বলতে গিয়েই কেঁদে ওঠে, আর আমার সাথে তো বারবার হয়, সব সময় হয়। আমার স্বাস্থ্য একটু ভারী বিধায় লোকজন তো চোখ দিয়েই গিলে খায় আমার মাংস। পরিস্থিতি গুমোট। সুমেধা আর চোখে প্রণমীকে দেখে, সবাই ওকে দেখে। মেয়েটা এতক্ষণে বেশ মনোযোগী শ্রোতা, উঠে বসে চুপচাপ শুনে সবার কথা। এবার সুমেধা বলল, তো আপনাদের সকলের দোষ জানলাম। কেউ সুন্দরী, কেউ অন্ধ, কেউ অবুঝ, কেউ গরিব, কেউ ভীতু, কেউ অসহায়, কেউ ফ্রেন্ডলি ছিলেন বলে জানোয়ারগুলো সুযোগ নিত অথবা হামলে পড়তো। আমার দোষ শুনবেন। আমি কারো ওয়াইফ ছিলাম। পরিবেশ থমথমে। সুমেধা বলতে থাকে, আমার দোষ ছিল আমি বউ, তাই ঝাঁপিয়ে পড়তো আমার ওপর। এটুকু বলেই সুমেধা চুপ। পরপর কণ্ঠে গম্ভীরতা এনে প্রণমীকে বলে ওঠে, আইরনি বাদ দিই প্রণমী। এগুলো আমাদের দোষ নয়, এগুলো আমাদের পরিস্থিতি, এবং ওরা অন্যায় করে আমাদের সাথে। যার কোনো জাস্টিফিকেশন হয় না, অন্যায় মানে অন্যায়। আমাদের কোনো অধিকার নেই নিজেকে নিয়ে আফসোস করার, নিজের মাথায় এই কথাটা গাঁথার, আজ আমি এমন হলে এটা আমার সাথে ঘটতো না। কিংবা নিজেকে দোষারোপ করার, কিংবা নিজেকে শেষ করার। এতে অন্যায়টাকে জাস্টিফাই করা হয়। আমাকে যদি কেউ রেপ করে, সেটা শুধুমাত্র অন্যায়। ধর্ষক অপরাধী, আমি ভিকটিম। ধর্ষক পাবে ঘৃণা। আমি চাইব বিচার। কেউ তোমার শরীর ছুলো সেটা ভেবে নিজের শরীরের প্রতি ঘৃণা জন্মিয়ে যদি শেষ হতেই হয়, তবে তো এই বাংলাদেশে মেয়েই থাকবে না জীবিত। আমি হলফ করে বলতে পারি বাংলাদেশের অর্ধেক মেয়ে তবে অপবিত্র, কারণ কখনো না কখনো কেউ না কেউ ব্যাড টাচের শিকার হয়েছেই। একটু থামে সুমেধা, পর পর বলে, কথা বাড়াবো না প্রণমী। তোমার বোন বলেছে তোমার পাস্ট হিস্ট্রি আছে। কিন্তু আমি দেখছি তুমি একটা নারী, একটা বিবেচনা দিলাম তোমায়। তোমার সাথে যে অন্যায়টা হয়েছে সেটা প্রতিদিন বহু মেয়ের সাথে হয়। এখন তুমি তোমার সাথে হওয়া অন্যায়টাকে তোমার কলঙ্ক ভেবে নিয়ে গুমরে গুমরে মরে বাকি মেয়েদের উৎসাহ দেবে তীব্র গ্লানি নিয়ে মরতে, নাকি সাহসী হয়ে বিচার চাইবে? প্রণমী কথা বলে না, নিস্তেজ হয়ে বসে থেকে সুমেধার কথা শুনে। সুমেধা উঠে গিয়ে প্রণমীর গালে একটা হাত রাখে, নরম গলায় বলে, মা, এগুলোকে তুমি আমি আটকাতে পারবো না, তবে আমরা বাঁচার অনেক উপায় বের করতে পারি। বাকি মেয়েদের শেখাতে পারি। জবাব দেয় না প্রণমী। সুমেধা সকলকে চোখের ইশারা দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, পানি খাবে প্রণমী? দুপাশে মাথা নাড়ায় প্রণ। সুমেধা বলে, খুব বুঝদার লাগছে এখন তোমাকে, অথচ আমার কাছে তোমার নামে কত বদনাম করা হলো। তুমি নাকি অবুঝ। তোমার স্বামী জেলে, আইন হাতে তুলে নিয়েছে, শাস্তি পাবে তাই। কিন্তু তার আগে তো ওই জানোয়ারটার বিচার শেষ হতে হবে, কাল গিয়ে তুমি দ্রুত বয়ান দেবে। যেটা করতে চেয়েছিল তার বিচার পেতেই হবে তোমায়। স্বামী শব্দটা শুনেই এতক্ষণের নির্জীব প্রণমী চমকায়। আকস্মাৎ তিরতির করে কেঁপে ওঠে চোখের পাতা। সংকোচে গাঢ় হলো শরীর। গেল্ল ঢোক। আচমকা তার হাত চলে যায় তার গালে, সমস্ত গালে, যেখানে ওই লোকটা চুমু খেয়েছে অগণিত। ঠায় বসে থাকে কিছুক্ষণ, সবাই কৌতূহলী হয়ে ওকে দেখছে। প্রণ ধীরে ধীরে বলে ওঠে, ওনার কি জেল হয়েছে? বনের মুখের দিকে নিশ্চুপ তাকিয়ে থাকে প্রেরণা। ইনশিরাহ জবাব দেয়, কাল শুনানির প্রথম দিন। চোখ বুজে নেয় প্রণমী, আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ কাত হয়ে শুয়ে পড়ে।
সুমেধা বেরিয়ে যাওয়ার সাথে সাথে প্রেরণা আর আলো বেরোয়। ঘরের বাইরে আসতেই সামিন, প্রীতম আর ইহান এসে দাঁড়ায়। আলো অবাক হয়ে সুমেধাকে বলে, আপনার থেরাপি শেষ? জি, ওকে যা বোঝানোর বুঝিয়েছি। আপনারা কোর্টে নেবেন ওকে স্বাভাবিকভাবে। আটকে ওঠে প্রেরণা। আলো বলে, এভাবে? ওর মানসিক দিকটা। গম্ভীর হয়ে সুমেধা আলোকে ধমকায়, মানসিক দিক হোয়াট? আপনারা সেই জিরো থেকে শুরু করছেন। আমি কি বললাম? কেউ আমাকে রেপ করতে আমার জামা খুলল, সেটা আমার লজ্জায় মরে যাওয়ার বিষয় নয়। আমার সাথে অন্যায় হয়েছে, আমার রাগ থাকবে এবং আমি শক্ত হয়ে বিচার চাইব, এটা সেই বিষয়। আপনাদের মেয়েকে নিয়ে হায় হায় করে প্লিজ ওকে এটা বুঝিয়ে দিবেন না যে মেয়েদের সাথে এমন কিছু হলে তার কলঙ্ক লেগে যায়, উল্টো যেটা উচিত সেটা শেখান। এমন কনজারভেটিভ মাইন্ড নিয়ে থাকবেন না প্লিজ। প্রেরণা আর আলো মাথা নাড়ায়, বুঝেছি ম্যাম। সুমেধা চলে গেলে প্রেরণা আবারও প্রণমীর ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। চুপচাপ শুয়ে আছে মেয়েটা, একটা শান্ত নদীর মতো। ওর দুপাশে বসে আছে ইনশিরা, ইনু, শেহা আর মিস জেনি। এতক্ষণে একটু হাঁফ ছাড়ল প্রেরণা। চোখ ঘুরিয়ে দেখল শামিন আর ইহানকে। ত্রস্ত পায়ে এগিয়ে এসে প্রেরণা উদ্বিগ্ন হয়ে জানতে চাইল শামিনের কাছে উকিলের কথা। প্রীতম এলো। শামিন বলল ওদের পুরোটা বুঝিয়ে। এই পরিবারের প্রত্যেকটি সদস্যকে দেখে প্রেরণা কৃতজ্ঞতায় ভরা দৃষ্টিতে। প্রতিটি মানুষ যেন তাদের 3 ভাইবোনেরই পরিবার। সারাদিনে কিছু না খেয়ে হাত পা কাঁপছে। হঠাৎ মনে পড়ল শুদ্ধর কথা, ছেলেটাকে খাওয়ানো তো দূরে থাক, খোঁজই নেওয়া হয়নি। তাকিয়ে দেখল দূরে একটি সোফাতে বসে ফোনে গেমস খেলছে চুপচাপ। প্রেরণা ডাকল ওকে। শুদ্ধ, কার ফোন ওটা? ইহান আঙ্কেলের। মৃদুশ্বাস ফেলল প্রেরণা। খিদে পায়নি বাবা? আমি খেয়েছি মাম্মা। কি খেয়েছো? লাজানিয়া। কে খাইয়ে দিল? ইহান আঙ্কেল। প্রেরণা চমকে উঠে ঘুরে তাকায়। ইহান দাঁড়িয়ে ছিল তার ঠিক পেছনেই। প্রেরণার অমন চমকে ওঠাতে সেও কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। কামরার এক কোণে একটা টেবিলে বেশ কিছু খাবারের প্যাকেট, ভারী স্বরে সেগুলো প্রেরণাকে দেখিয়ে বলে, রাত অনেক। সবার জন্য এনেছিলাম। খেয়েছে সবাই। আপনি, মাম্মা, বড় মা আর ইসি বাকি আছেন। ধর্ষণের চেষ্টা করায় স্ত্রীর সামনেই ধর্ষককে 22টা কোপ দিলেন স্বামী। হেফাজতে সাবেক সংসদ সদস্য ইয়াসার মির্জার ভাইপো। একটা লোকাল নিউজ পোর্টালের হেডলাইন। কনস্টেবল ফোনের স্ক্রিনে নিউজটা দেখছে আর বারবার ইরফানের দিকে তাকাচ্ছে। যে নির্বিকার হয়ে সেলের মধ্যে তেল চিটচিটে গদিতে বসে আছে। এই সেলে সে একা। পাশেরটাতে কিছু জমিজমা সংক্রান্ত বিরোধের আসামি। গদির এক পাশেই নানা রকমের খাবার, যেগুলো সেভাই পড়ে আছে। শ্যামসুন্দর মুখটার কঠিন দৃষ্টি কনস্টেবলের হাতের ফোনে। কনস্টেবল সেলের সামনে দাঁড়িয়েই বলে ওঠে, একেবারে বাঘের বাচ্চার মতো কাম করছেন ভাই। তবে ভাই এত পরিশ্রম করলেন কেন? 22টা কোপ। মরেও তো নি। মাথাটা কাটতেন। ছুরিটা ভোঁতা ছিল। জবাব দিল ইরফান। কনস্টেবল হাসছে। শালার কপাল ভালো আর কি। ইরফান আর কথা বাড়ালো না, কিছুক্ষণ ধরেই যেটা চাইছিল সে অকপটে বলে দিল কনস্টেবলকে, আপনি একটা কাজ করবেন আমার। আপনাকে এখান থেকে বের করা বাদে সব করতে পারি। খালি টাকা লাগবে। ইরফান ওর পকেট হাতায়, মনে পড়ে ওয়ালেট আর কার্ড রেখে দেয়া হয়েছে। চোখ তুলে কনস্টেবলকে বলে, টাকা কাল পাবেন আমার পাপা এলে। আচ্ছা বলেন। কি কাজ? একটা ফোন করব। অচেনা নাম্বার দেখে ধরবে না ভেবেও কলটা ধরল ইহান। এক এক করে যখন হসপিটাল থেকে মির্জা বাড়ির লোকগুলো বেরোচ্ছিল ঠিক তখন। হসপিটালে প্রণমীর সাথে থাকবে প্রেরণা, কেবিনে গিয়ে বসে আছে সে। ফোনটা কানে চেপে ধরে ইহান দাঁড়িয়ে পড়ল যখন, ঋতুও দাঁড়ায়। ওপাশ থেকে ইরফানের নিরুদ্বেগ কণ্ঠস্বর, দাদান আমি। তুই? দাদান এক কনস্টেবলের নাম্বার। কি করছিস? খেয়েছিস? ঋতু কিছু একটা আঁচ করে বড় ছেলের দিকে এগিয়ে যায়। ওপাশ থেকে ইরফানের কণ্ঠস্বর, মাম্মা। আছে, ঠিক আছে। তুই রাখো। রেস্ট নে। আরও। থামল খানিক ইরফান, পর পর বলল, সত্যিই ঠিক আছে। আছে। ঠিক আছে। একটু গলা শুনবো। হাঁফ ছাড়ল ইহান, অনীহা প্রকাশ পায় কণ্ঠে। ভাই তুই ঘুমা। দাদান প্লিজ। ঋতু বড় ছেলের দিকে দৃষ্টি মেলে ফিসফিসিয়ে বলে, কি চাইছে? ফোনের স্পিকার চেপে ধরে ইহান লম্বা শ্বাস ফেলে বলে, বউয়ের গলা শুনবে। ঠিক আছে কি না যাচাই করছে।
ঋতু নির্লিপ্ততা হয়েছে রয় মিনিট খানেক, তারপর নিষ্পৃহ ভাব নিয়ে বড় ছেলেকে বলে, নিয়ে যা। মাম্মা, কি বলছো? নিয়ে যা। পুনর্বার বলাতেই ইহান ফোনটা কান থেকে নামিয়ে এগিয়ে চলল কেবিনের কাছে। দরজার সম্মুখে গিয়ে দাঁড়াতেই প্রেরণা উঠে দাঁড়ায়। এ কি, আপনারা এখনো যাননি? কত রাত হলো যে। আসতে পারি? জি অবশ্যই। ইহান এগিয়ে যায়, চোখ রাখে প্রণমীর দিকে, বেডে বসে আছে চুপচাপ। ইহান নম্রকণ্ঠে ডাকল, প্রণমী। ফোনের ওপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে ইরফান, যেন নিঃশ্বাস অবধি নিচ্ছে না সে। প্রণমী ইহানের কণ্ঠে নড়েচড়ে বসল, চোখের পাতা কাপল, শ্বাস ফেলে নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলল, জি। খাবে কিছু? লাইক চকলেট? সাম সুইটস? প্রেরণা দেখছে ইহানকে, তার ভাই বোনদের প্রতি এই বাড়তি যত্ন কিংবা আন্তরিকতা, অমন শক্ত পোক্ত শরীরে এই কোমলতা, এই শুদ্ধতা, অমন ভারী কণ্ঠে এত নম্রতা হঠাৎ হঠাৎ যখন তাকে কারো কথা মনে করিয়ে দেয়, তীব্র গ্লানিতে মাটিতে মিশে যায় প্রেরণা। চোখ নামিয়ে হাঁসফাঁস করে ওঠে সে, দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। প্রণমী মাথা ঝাঁকায়। কিছু খাবে না? ইহান আবারও বলে। কেন ভাইয়া? তুমি তো পছন্দ করো। ইচ্ছে নেই ভাইয়া। ইরফান শুনল, সুমিষ্ট কম্পিত স্বর। দুচোখ বুজে শ্বাস নেয়, লম্বা একটা শ্বাস। ইহান বলল, আচ্ছা। আমি যাই। হ্যাঁ ভাইয়া শুনুন। সেকেন্ড যেতেই ইহানকে ডেকে উঠল সে, পা থামল ইহানের। প্রেরণা অমনোযোগী হল। প্রণমী বলল, উনার কি অনেক বছরের জেল হবে? ইরফানের মুখটাতে সারাটা দিন পড়ে এই এতক্ষণে ছেয়ে যায় ঘুটঘুটে নিকষ কালো অন্ধকার। পামাথা অসহায় বোধ করল আচানক। বড় বড় শ্বাস ফেলে সে। ইহান প্রেরণা কেউই জবাব না দেওয়ায় প্রণমী গুটিয়ে গিয়ে দীর্ঘশ্বাস ফেলল, হঠাৎ একটা ফাঁকা ঢুক গিলে বলল, ভাইয়া। হ্যাঁ প্রণমী। সময় নিচ্ছে প্রণমী, ওর ছটফটানি দেখে ইহান এগিয়ে যায়, কিছু বলতে চাও? বলতে চাও? বলো। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে প্রণমীর, হাত দিয়ে আলগোছে মুছে নিয়ে বলল, কনফেশন দিতে চাই। উনাকে তো সামনাসামনি বলতে সুযোগ পাব না। আসলে ওই দিন ভুল ভেবে আমি ভেবেছি ওটা উনি, একই পারফিউমের ঘ্রাণ। কলে ভাইয়াকে বলেছি ওনার কথা, ভাইয়া এলো, ওনাকে মারলো। আসলে আসলে প্রণমীর কথা এলোমেলো, কণ্ঠে অসহ্যকর কিছু এসে গ্যারে বসেছে, বলতে দিচ্ছে না তাকে। ইহান প্রেরণা একে অপরের দিকে তাকায়, তারপর ইহান প্রণমীকে বলে, শান্ত হও। তোমার কোন দোষ নেই প্রণমী। ভুল হতেই পারে। আমরা সবাই ভুল করি। উনি এসেছিল তালাক দেবে আমায়, সেটা জানাতে। আমার তরফ থেকে শুক্রিয়া বলে দিবেন, শুক্রিয়া যে উনি এসেছিলেন, আমায় বাঁচিয়েছিলেন। বলেই ঝরঝর করে কেঁদে দিল প্রণমী। প্রেরণা আগলায় বোনকে, আপুকে জড়িয়ে ধরে কাঁদে সে। যেমন হোক লোকটা, তাকে ঘিরে প্রণমীর অনুভূতি প্রশ্নবিদ্ধই থাকুক না কেন, তবুও তো উনি এসেছিলেন। আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। একসময় যে এসেছিলেন হিংস্রতা নিয়ে, তার সেই হাত দুটোই সেদিন নিদারুণ স্বচ্ছতায় ঢেকেছিল প্রণমীর লজ্জা। দুটো হাতের মধ্যে বিস্তর ফারাক, তাকে ভুল বুঝেছে অবচেতন মনে, এই গ্লানি নিয়ে প্রণমী থাকতে পারছিল না। ইহানের ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটে উঠল, নম্রকণ্ঠে বলল, যাকে ঘিরে তোমার এই কনফেশন, তুমি তাকেই বলো, যদি দেখা হয়, কথা হয়। আসছি। প্রেরণাকে বলে বেরিয়ে যায় ইহান। ফোনটাকে শক্ত করে হাতে ধরে রেখেছে, ফোনের ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটা চুপচাপ শুধু শ্বাস ফেলছিল। কলটা কেটে ফোনটা দিয়ে দেয় কনস্টেবলকে। বসে পড়ে থাকে নিষ্প্রভ হয়ে দীর্ঘ সময়, যোজন যোজন দূরে থাকা মেয়েটিকে মনে মনেই বলে, তুমি এমনভাবে আমার কথা জানতে চাও আমি চাইনি। কখনো চাইনি। ঘুমিয়ে পড়তে হবে দ্রুত, আগামীকাল ছুটতে হবে কোর্টের চত্বরে, অবশ্য ঘুম তো আসবে না, শুধু চেষ্টা করে যাবে। দোতলায় উঠতে উঠতে ইয়াসার মির্জার নাম্বারে একটা কল এলো, অচেনা নাম্বার। ঘড়ির দিকে তাকায় সামিন। রাত দুটো প্রায়। হসপিটাল থেকে ফিরে সবাই যে যার ঘরের দোর লাগিয়েছে। কলটা রিসিভ করে সালাম দিতেই ওপাশ থেকে অচেনা কোনো কণ্ঠস্বর ভেসে এলো, সালাম আলাইকুম মির্জা সাহেব। ওয়ালাইকুমুস সালাম। চিনবেন না, বহু পুরনো শুভাকাঙ্ক্ষী। ফোন দিয়েছি একটা কথা জানতে। কি কথা? আচ্ছা বলেন তো। দেশের অর্ধেক রং তামাশার খবর কেন আপনাদের বাড়ি থেকে হয়? মানে? মানে আর কি?
আপনাদের বাড়িটাই সিনেমা, আর আপনার পরিবারের লোকজন। কখনো আপনার মেয়ে আপনার জামাইয়ের কটে জুড়িয়ে দেয় আগুন লাগিয়ে, কখনো আপনার জামাই ট্রান্সফার খায় বিনা দোষে, আবার বান্দরবন গিয়া নেতার সাথে ঝামেলা বাঁধিয়ে রোজ খবরে আসে, আবার কখনো আপনাদের বাড়ির ছেলে মেয়ে তুলে আনে, রিহ্যাব যায়, আবার যায় জেলে। মানে কি আর বলবো। চুপচাপ শুনল শামীম, মেজাজ উচাতে ইচ্ছে করছে না তার। শীতল গলায় জবাব দিলেন, আপনি যেই হন, আমাদের বাড়ির খোঁজ খবর রাখার পাশাপাশি এই বর্ষায় দিনে দুটো করে গাছ লাগাবেন। আমাদের দুর্দিন কেটে যাবে, আপনার আনন্দও ফুরিয়ে যাবে, তবে গাছগুলো থেকে যাবে। ধন্যবাদ। কল কেটে শামীম ফোঁস শব্দে শ্বাস ছাড়ে। এই দুর্দিনে শত্রুরা চরম খুশি, উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে কল করছে সকাল থেকে। ইসির ঘরের বাতি জ্বলছিল তখনও, ভেতর থেকে মেয়েটার গলার আওয়াজ আসছে। শামীম কিছুক্ষণ সেদিকে চেয়ে থেকে ওকে ডাকলো। মুইনের কল কেটে ইসি বেরিয়ে আসতেই একটা ধাক্কার মতো খায় শামীম। বহুদিন পরে দেখা মেয়েটার সাথে, মেয়েটা যে সব সময় তার চোখের সামনে থাকতো। আসার পর থেকে কথা হয়নি তোমার সাথে আম্মা, মুইনের কি অবস্থা? পাপাও খুব দুঃখ প্রকাশ করছে আসতে পারেনি বলে। আমরা বুঝি। ও কি ওখানে ঝামেলা করছে কারো সাথে? পাপাও তো নিজের কাজ করছে। হাঁফ ছাড়ল শামীম। একসময় অসীম সাহস তার বুকেও ছিল, যখন সে মুইনের বয়সী ছিল। ওকে দোষ দিয়ে লাভ নেই। আর কিছু বলবে পাপা? শামীম মেয়ের মুখপানে চেয়ে থাকে মিনিটখানেক, পর পর মাথা নাড়ায়। ইসি চলে যাওয়ার পরে ওর ঘরের দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে শামীম। বিয়ে দিলে মেয়েগুলোর সাথে দূরত্ব বেড়ে যায় বাবাদের, এভাবে মেয়েকে হঠাৎ দেখে বুকে জড়িয়ে একটু আদর করাতেও যে অস্বস্তি, সংকোচ হবে বুঝতে পারেনি। ভীষণ বেদনাদায়ক এই বাস্তবতা। ইরফান মির্জার কেসের শুনানির প্রথম দিন। কোর্টের বাইরে বিশাল মিছিল ঠেলে গাড়িগুলো এগোতে পারছিল না। ডিফেন্স প্রসিকিউটর উজ্জ্বল মাহমুদকে নেমে যেতে হলো গেটের সামনেই। এই সুযোগটা লুফে নিল লোকাল সাংবাদিকেরা। তাকে পাকড়াও করে জানতে চাইল, আপনি কেসটা হাতে নিয়ে কি মনে করছেন? উজ্জ্বল জবাব না দিয়ে এগোতে লাগলো, সে কি মনে করছে? সে তো জ্যোতিষ নয়, সে পরিশ্রমে বিশ্বাসী, চেষ্টা করবে সর্বোচ্চ। তরুণ এই উকিল এক তুড়িতে কেস জিতে যায়। সে কি করে এমন একটি কেস হাতে নিল যেখানে আসামিকে ছাড়ানোর কোনো সুযোগ নেই? এটা বেশ অবাক করার বিষয়। ওদের কৌতূহল নিয়ে মাথা না ঘামিয়ে কোর্টের 22 গজ এরিয়ায় চলে যায় উজ্জ্বল প্রসিকিউশন টিমের কাছে। জানতে চায় সবকিছু তৈরি কিনা। শুনানির শুরুতেই আদালতে উজ্জ্বল মাহমুদ পেশ করে কিছু কাগজপত্র, যেগুলো ল্যাব থেকে এসেছে। দুজন জজ কাগজগুলো দেখলেন, জানতে চাইলেন কেসের সাথে কাগজগুলোর সম্পৃক্ততা ঠিক কি। ওগুলো এই কেসের অন্যতম প্রধান সাক্ষীর ডিএনএ রিপোর্ট, যার স্যাম্পল আমরা রাদীপ খানের নখ থেকে সংগ্রহ করেছি। যার বিরুদ্ধে ইতিমধ্যে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। আক্রমণের সময় ভিকটিমের হাতে নখ বসিয়েছিল সে। ইরফান গম্ভীর হয়ে নিচের দিকে তাকিয়েছিল শুধু। শুনানি শুরু হবার সাথে সাথেই সে স্বীকার করে নিয়েছে তার দোষ। উজ্জ্বল মাহমুদ চেষ্টা করছে কেসটাকে খানিকটা ঢিলে করতে। মির্জা বাড়ির লোকজন বিরস মুখে বসে আছে। আদালত কক্ষ এত রাজ্যের মানুষের চাপে গুমোট হয়ে উঠেছে। জজরা কাগজপত্র দেখতে এবং দুপক্ষের উকিলের সাথে নিচু গলায় কিছু একটা আলাপ করতে ব্যস্ত। ইনশিরার গা গুলোচ্ছে এই গুমোট পরিবেশে। এত লোকের চাপাচাপি, গুঞ্জন আর গা গোলানো নানা রকমের পারফিউমের ঘ্রাণে হঠাৎ বমি ভাব হতেই ইলহাম মির্জা ওকে ধরে ফেললেন। আম্মা ঠিক আছিস? কপালে হাত চেপে রেখেছে ইনশিরা। জানি না মেজো বাবা, গা গুলোচ্ছে এই গরমে। কত করে বললাম আসিস না। বাড়িতে যাবি। ইনশিরা মাথা নেড়ে ভাইয়ের দিকে তাকায়, যে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে চুপচাপ। ভাইকে ফেলে সে যাবে না এখান থেকে। খানিক বাদে নিজের প্রসিকিউশন টিমের সাথে আলোচনা শেষে উজ্জ্বল মাহমুদ সিনিয়র ও জুনিয়র জজকে বলল, আমি বয়ানের জন্য মিসেস প্রণমীকে আনতে চাচ্ছি। আপনি অনুমতি দিন। মুহূর্তেই হাঁসফাঁস করে ওঠে ইরফান। সবেগে ঘাড় ঘুরিয়ে সম্মুখ সারিতে বসে থাকা পরিবারের দিকে তাকায়। কিছু পল হতভম্ব হয়ে সবাইকে দেখে আর ধৈর্য ধারণ করতে পারল না। উজ্জ্বলের ওপরেই চেঁচিয়ে উঠল, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? ওকে কেন আনবেন এই পরিবেশে? কারণ সে সাক্ষ্য দেবে। সাক্ষ্য ফর হোয়াট? আর ইউ ইনসেন? মেয়েটা অসুস্থ।
সামান্য হাসল উজ্জ্বল, বলল, উনি সুস্থ। উনি ওনার ভাইয়ের সাথে আদালত চত্বরেই উপস্থিত আছেন। আমরা ডাকলেই আসবে। দুপাশে ঘন ঘন মাথা নাড়ায় ইরফান, ভীষণ ক্রোধে ফাটছিল সে, কি জিজ্ঞেস করবেন ওকে? হোয়াট ননসেন্স ইজ দিস? উজ্জ্বল এবার হতাশ, এমন পাগল হলে তো কেস ঢিলে করা যাবে না, এটা পাগলেও বোঝে। তবে ইরফান মির্জাকে স্টাডি করে বুঝেছে সে গতরাতে এ পাগলের থেকে কম নয়। সিনিয়র জজ ইরফানকে ধমকালেন, ইউ প্লিজ বিহেভ ইয়োরসেলফ। তখন সরকারি উকিল ফোরন কাটেন, দেখলেন মি লর্ড, নিজের প্রসিকিউটরের সাথেই এর আচরণ কি রকম। ইরফান থামল না, গো টু হেল উইথ ইয়োর আচরণ, অ্যান্ড স্টপ দিস ননসেন্স। ও অসুস্থ, ও বলবে ওর সাথে কি হয়েছিল। বর্ণনা করবে। শুনতে চাই না আমি, শোনার দরকার নেই আপনাদেরও। আমি আমার দোষ স্বীকার করেছি, শাস্তি, জরিমানা যা দেয়ার দিন। রাগে কাঁপছে শক্তপোক্ত শরীর, কঠিন চোয়াল। পাপা, বড় বাবাকে এমন একটা বোধহীন উকিল ঠিক করার জন্য কিছু বলল না, চেঁচালো ইহানের ওপর, কেমন কমন সেন্স নেই উকিল ধরেছ তোমরা? সবাই বোধ হারিয়েছ। হেসে ওঠে উজ্জ্বল মাহমুদ, স্বভাবত ভীষণ ঠান্ডা মাথার মানুষ সে, ঠান্ডা গলায় কনস্টেবলকে বলল, মিসেস প্রণমীকে ডেকে আনুন 102 নং কক্ষ থেকে। কাঠগড়ার রেলিং ধরে চেঁচিয়ে ওঠে ইরফান, ওকে যদি উল্টোপাল্টা কিছু জিজ্ঞেস করেছেন না, আপনি আমার হাতে এখানে মার খাবেন কসম। এবারও জবাবে হাসে উজ্জ্বল। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ও যদি কাঁদে না, এখানে এই তামাশা করার জন্য আপনার পুরো টিমকে পেটাবো আমি। মাইন্ড ইট। আদালতে উপস্থিত আমজনতা হাসতে থাকে, আসামি নিজের উকিলের ওপর খেপেছে তাই। সামিন চেঁচিয়ে ওঠে, ইরফান বিহেভ ইয়োরসেলফ। ইহান, ইলহাম ইসমাম তাকিয়ে থাকে হতাশ দৃষ্টিতে। এই ছেলে এত অবুঝ কেন? আদালত দেখছে উজ্জ্বল মাহমুদের ধৈর্য, যে কিনা নিজেরই মক্কেলের ক্রোধের শিকার। হেসে ইরফানকে বলছে, ইরফান মির্জা, দেশবাসী জেনে গিয়েছে আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন। এখন আপাতত এত জাহির করবার প্রয়োজন নেই এই আদালতে। আল্লাহ চাইলে ভবিষ্যতে পারবেন। আপাতত আমাদেরকে আমাদের কাজ করতে দিন। কথাটা শুনে আবারও হেসে ওঠে আমজনতা। ইরফান রাগী চোখে তাকিয়ে থাকে উজ্জ্বলের দিকে। এর মাঝেই কক্ষের দরজায় কনস্টেবলের পিছু পিছু এসে দাঁড়ায় প্রণমী, প্রীতমের হাত ধরে আছে সে। কক্ষের গুঞ্জন কমে আসে। সকলে ঘাড় ঘুরিয়ে দেখে মেয়েটাকে। ইরফানের চঞ্চল, এলোমেলো দৃষ্টি এতক্ষণে গিয়ে স্থির হয় তার এক্সিডেন্টাল বউয়ের মুখবিবরে। নিমিষেই বুকটা তীব্র দহনে পুড়ে যেতে চাইল, যখন ওর দৃষ্টি নামল প্রণমীর ব্যান্ডেজ করা আঙুলে। মনে পড়ে গেল সেদিন, কতটা উন্মাদনা ছিল মেয়েটার মধ্যে। ওকে জড়িয়ে ধরে দমিয়ে রাখতে পারছিল না। জিদ্দি প্রণমী ছটফট করছিল, আমাকে ছাড়ুন তো। ওকে থামাতে প্রীতম এসে এক চড় মারতেই মেয়েটা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল ইরফানের বুকে। সেই দেখেছিল, আর এই দেখছে, এখন কোন উন্মাদনা নেই। কেমন শান্ত নদীর মতো এক সমুদ্র স্নিগ্ধতা এসে জড়ো হয়েছে ওই গোল মুখে। গায়ে একটা সাদা রঙের চুড়িদার সেট। প্রীতমের হাত ধরে চুপচাপ গিয়ে দাঁড়ালো সম্মুখে। একেবারে চুপচাপ, চেহারায় নেই কোন ভাব। ইরফান অনিমেষ চেয়ে রইল তার বিরক্তিবতীর মুখপানে। উজ্জ্বল মাহমুদ তৎপর হল, আপনার নাম প্রণমী? জি। ঠান্ডা স্বর প্রণমীর গলায়, কাঁপছিল না মোটেও। আপনাকে এখানে কি জন্য আনা হয়েছে জানেন? মৃদু শ্বাস ফেলল প্রণ, জি। যা জানতে চান প্রশ্ন করুন। মেয়েটি অন্ধ, সম্মুখে দেখে ওখানে উপস্থিত জনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় গুঞ্জন কেসের ফলাফল নিয়ে। ঠিক এটাই উজ্জ্বল চায়, তার ভাষায়, সিম্প্যাথি ইজ এভরিথিং। হাসিমুখে সে প্রণমীকে বলে, যা জানতে চাইব তাই বলবেন। সত্যি বলবেন, নাকি মিথ্যা বলবেন? সত্যি বলবো। আবার নিজের স্বামীকে বাঁচাতে মিথ্যা বানিয়ে বলবেন না তো? মজা করল উজ্জ্বল। আচানক চমকে ওঠে প্রণমী, এতক্ষণের নির্লিপ্ততা সরে গিয়ে অস্বস্তি এসে ভর করল সুশ্রী মুখটাতে। থেমে গেল কক্ষের গুঞ্জন। প্রণমী হাঁসফাঁস করে উঠে বলল, প্রথমত উনি আমার স্বামী নন। দ্বিতীয়ত আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছি। আমি জানি না কোনো মেয়ে এসব নিয়ে মিথ্যাচার করতে পারে কিনা। মানুষগুলো ভীষণ কৌতূহলী হয়ে ওকে দেখছে। ইরফানের দৃষ্টি সরলই না মেয়েটার মুখ থেকে। উজ্জ্বল হাসলেন, উনি আপনার স্বামী না। কিন্তু এই কাগজ তো তা বলছে না।
নিউমার্কেটের কাজী অফিস থেকে সংগ্রহ করেছি, বিয়ে রেজিস্টার হয়েছে গত মার্চে। মির্জা বাড়ির মানুষগুলোর মুখ থমথমে, ইসির হঠাৎ মাথা ঘোরে, ইহান উদ্বিগ্ন ভীষণ। কিরে? কিছু না, শুনতে দাও, ফিসফিসিয়ে বলে ইনশিরা। উজ্জ্বলের কথায় প্রণমী আইঢাই করে উঠল, কিছুটা সময় নিয়ে আস্তে ধীরে বলল, আসলে আমাদের তালাকের কথা চলছে। ও আইসি। যাই হোক, কৌতূহলী হয়ে জানতে চাইলাম। মাফ করবেন মিলর্ড। তো এবার প্রণমী, বলুন তো সেদিনের কাহিনী। আমরা সবাই শুনতে চাচ্ছি। ইরফান দুপাশে মাথা নাড়ে, কেমন কাঁপছিল ওর গলা, ও ভয় পাচ্ছে। ইটস ওকে, ডোন্ট গিভ অ্যাটেনশন টু হিম। ওই লোকটার মৃদু স্বর কানে যেতেই প্রণমী কাপল, এই কাঁপন এক অজানা অস্বস্তির, দুর্বোধ্য প্রণমীর কাছে। তবে সে শুনল না ইরফানের কথা, ভীষণ নিরুদ্বেগ তার কণ্ঠস্বর। গোটা ঘরময় পায়চারি করছে সেহা। দুশ্চিন্তায় শরীর কাঁপছে সবেগে। কিন্তু সে যেতে পারছে না। মামারা আর বড় দাদান গিয়েছে কোর্টে। সে যেতে চেয়েছিল, মামারা রাজি হয়নি। মামিদেরও যেতে বারণ করে দিয়েছে। তবে ইসি আপু গিয়েছে। এখন কাউকে কল করা যাবে না, তাই কল করল না সেহা। অরুণার কোন কচলাতে কচলাতে ছুটছে ঘরময়, তসবিহর মতো পাঠ করছে, যাই হোক, শুধু মানুষটার ভালো হোক, সবসময় ভালো হোক। ওর ছটফটানি থামিয়ে হঠাৎ কল আসে ইহানের। সেহার হাত কাঁপছে, কোনো মতে কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ইহান বলল, একটু কোর্টে আয়। ওখানের কি অবস্থা দাদান? বিরতি দিয়েছে জজ। নিজেদের মধ্যে আলোচনা করছে। পাবলিক ঝামেলা করছে বাইরে। তুই আয়, ইসির শরীরটা ভালো নেই, ওকে নিয়ে যা। আমরা কেউ মনে হয় না বিকেলের আগে যেতে পারবো। প্রণমী বয়ান দিয়েছে। আয়। সেহা দেরি করল না, ছুটে গিয়ে ঘর থেকে পার্সটা নিয়ে বেরিয়ে পড়ল। মামিরা পেছনে থেকে ডাকলেও শুনল না। আদালত চত্বরে মানুষ উপচে পড়ছে, সবই প্রতিবন্ধী স্টুডেন্ট। মিছিল তুলছে, এই বিচার অন্যায্য। পুলিশ বহুত সংবেদনশীলতার সহিত সামলাচ্ছে তাদের। ভিড় ঠেলে সেহা এগিয়ে গেল চত্বরের ভেতরে। এখানটা বেশ নিরিবিলি, ওখানেই দাঁড়ায় সে। বড় দাদান দাঁড়াতে বলেছে এখানটায়। হঠাৎ ফোনটা বেজে উঠতেই দেখল শান্ত কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শান্ত বলল, কিরে, খবর কি? বাবা, বড় দাদান বলেছে এখন বিরতি দিয়েছে জজ, দুপুর 1:30টায় শুরু হবে শুনানি। অহহ। একটু থেমে আমতা আমতা করছিল শান্ত। মেয়ে তার প্রতি ক্ষেপে যাবে, তবুও বড় সাহস সঞ্চয় করে বলল, আম্মু, আজ বিকেলে পাত্রের মা হয়তো তোমাকে কল করবে, 2 মিনিটের জন্য একটু কথা বলে নিও। ভীষণ আশ্চর্য হয় সেহা, কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলে, বাবা রাগী মির্জার এই সময় তুমি এসব বলছো? তুমি কাল দেখে গেলে সব। আমি তো সরাসরি না করতে পারি না তাদের আম্মু। এটা অভদ্রতা। একটু বোঝো। হুট করে কল কেটে দিল সেহা, তার গা কাঁপছে রীতিমতো বাবার ওপর রাগে। রোজ রোজ অসুস্থ হয় বাবা, হঠাৎ চেয়েছে মেয়ের বিয়ে দিতে, মামাদের সাথে আলোচনা করে পাত্রও দেখছে, কোনো কিছুতেই তো আপত্তি করেনি সেহা। বাবা মামাদের ওপরে কথা সে বলবেই না, যেহেতু তার ইচ্ছেকেই আল্লাহ মানলেন না, তাই সেহা চায় অন্তত বড়রা খুশি থাকুক, তারা হ্যাপি থাকলেই সে হ্যাপি, তাই বলে এই পরিস্থিতিতে মাথাভর্তি রাগী মির্জার জন্য দুশ্চিন্তা নিয়ে পাত্রের মায়ের সাথে আলাপ পারতে হবে। কখনোই না, এটা বাবা কি করে বলল। বিরতি 30 মিনিটের জন্য। ইরফান আবারও তখন পুলিশ হেফাজতে, এদিকে ওর বাড়ির লোকজন কেউ মুখে দেয়নি কিছু। তারা নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিমে বসে আছে। উজ্জ্বল মাহমুদ সেখানটায় যেতেই শামীম তাড়াহুড়ো গলায় বলল, বাবা, আমাদের ছেলেটা পাগল। ও তোমাকে যা বলেছে রাগ রেখো না প্লিজ। নির্মল হাসল উজ্জ্বল, আঙ্কেল ট্রাস্ট মি। আমার কখনো রাগই ওঠে না। এটা আমার একটা অসুখ, আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না। বাই দ্য ওয়ে, ইহান তাজওয়ার মির্জা কথায়। আমার মেয়ে অসুস্থ হয়েছে হঠাৎ, ওকে গেটের বাইরে গাড়িতে তুলে দিতে গিয়েছে। আশেপাশে তাকায় উজ্জ্বল, দূরে প্রণমী নির্বিকার চিত্তে বসে আছে, তার দুপাশে প্রীতম এবং ইসমাম। ওর মুখ থেকে দৃষ্টি সরিয়ে উজ্জ্বল শামীমকে বলল, শি ইজ স্ট্রং। আল্লাহ ব্লেস হার। সামিন আর ইলহাম জবাব দেয় না। উজ্জ্বল বলে, চা খাবেন আপনারা? আসলে আমি ঘন্টায় ঘন্টায় চা খাই। নয়তো মাথা ঠিক থাকে না। ছেলের জন্য দুশ্চিন্তা নিয়ে চা খেতে চাইল না ইলহাম। সামিন
উজ্জ্বল বলল, ঠিক আছে, তবে আমি খাই গিয়ে। আদালত প্রাঙ্গণের ভেতরে ছোট অনুমোদিত চায়ের দোকান থেকে কাপটা নিয়ে দূরে চলে যায় উজ্জ্বল। গেটের বাইরে বেশ শোরগোল, বাচ্চা বয়সী মেয়েদের মিছিল। দৃষ্টি মেলে সেদিকে দেখে হাসে সে স্মিত। মনের মধ্যে কেসটা নিয়ে আশাবাদী সেই, এই কেসটা হাতে নিয়েছে নির্দ্বিধায়, ভীষণ কৌতূহলী হয়ে। কেসটার শেষ পর্যন্ত পরিশ্রম করবে সে। চা শেষ হতে না হতেই উজ্জ্বল মাহমুদের ফোন বেজে ওঠে। কেয়ারটেকারের নাম্বার থেকে কল আসছে বাড়ির। নিশ্চয়ই তার দাদু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তাই। একটা লম্বা শ্বাস ফেলে উজ্জ্বল, বাবা মা মরা এতিম উজ্জ্বলকে ছোটবেলা থেকে ঠিক যতটা আদরে বড় করেছে দাদু, এই বৃদ্ধ বয়সে উজ্জ্বলকে জ্বালাতন করে তার দ্বিগুণ পুষিয়ে নিচ্ছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে প্রাক্তন ব্যারিস্টার নিজাম মাহমুদ বলে উঠলেন, কই তুই আহাম্মক? আছি কোর্টে। তুমি খেয়েছো? না, তুই আয়। সময় হবে না দাদু। তা কেন হবে? বাল নিয়ে পরলি বারণ করলাম তাও, এখন খুনি সন্ত্রাসীদের হয়ে কেস লড়িস? দাদু, একসময় তুমিও এটা করতে, ভুলো না। হেসে ওঠে নিজাম মাহমুদ। উজ্জ্বল বলে, রাখছি। সন্ধ্যায় থাকছি। বিরতির সময় শেষ। দাদুর সাথে কথা বলতে বলতে দ্রুত যখন এগিয়ে যাচ্ছিল উজ্জ্বল, অন্যমনস্কতায় ক্লার্ক অফিসের পাশে দাঁড়িয়ে থাকা কারো সাথে হঠাৎ ধাক্কা লাগে। অতটা খেয়াল করেনি উজ্জ্বল। মনোযোগ ছিল দাদু ওষুধ খেয়েছে কিনা এই প্রশ্নে। যেতে যেতেই ছোট করে সরি বলে। তারপর ঠিক 5 কদম পেছনে থেকে মিহি কিশোরী সুলভ কণ্ঠের ধমকে পা থামে তার। চোখের মাথা খেয়েছেন। উজ্জ্বল চকিতে ঘুরে তাকায়। এতটা সে খেয়াল করেনি। সে ভেবেছে কোনো ছেলের সাথে ধাক্কা লেগেছে হয়তো। সেহা তাকিয়ে আছে তার সামনে ধবধবে সাদা শার্ট, ফর্মাল প্যান্ট পরা যুবক ছেলেটির মুখের দিকে। মেজাজ তো বাবা গরম করেই রেখেছে। তারপর আবার দাদান কল ধরছে না। ইনশিরা আপুকে নিয়ে কোথায় আছে বোঝা যাচ্ছে না। আশেপাশে বুড়ো কাকাদের মতো লোকরা যেতে যেতে তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, এখন আবার এই উটকো লোক। রাস্তা 5.5 ফিটের, তবুও সেহার গায়ে ধাক্কা লাগিয়ে যেতেই হলো। ধাক্কায় চশমা পড়েছে ছিটকে। তুলে নিয়ে চোখে লাগিয়েই কটমট করে তাকিয়ে আছে সে। অস্বস্তি পা মাথা ছেয়ে গেল উজ্জ্বলের, ফেঁসেছে সে বুঝে গেল। মৃদু শ্বাস ফেলে এগিয়ে এসে বলল, সরি। আমি খেয়াল করিনি। রাগ উপচে পড়ছে দু চোখের কোটর থেকে মেয়েটার। উজ্জ্বল ঘাবড়ে গিয়েও শান্ত থাকল। ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে বিষয়টিকে। মেয়েটা খুবই বিব্রত হয়েছে হয়তো। সে নম্র স্বরেই বলল, মনোযোগ ফোনে ছিল আমার। আচমকা নিজের শান্ত স্বভাব থেকে বেরিয়ে সেহা এই অচেনা সুদর্শন যুবকের ওপর চড়াও হলো। হ্যাঁ, মনোযোগ থাকে ফোনে আর চোখ থাকে মেয়েদের গায়ে। সেজন্য 6 ফিটের খালি রাস্তায়ও ধাক্কা খেতে হয়। ভীষণ রাগে কাঁপছিল মেয়েটা। দৃষ্টি নামায় না উজ্জ্বলের থেকে। বাকরুদ্ধ উজ্জ্বল পিচ্ছি দেখতে মেয়েটার আকস্মিক শব্দ আক্রমণে বিমূঢ় হয়ে, বকা বোকা হয়ে তাকিয়ে থাকে মোটা ফ্রেমের চশমার আড়ালের ভাষা ভাষা চোখ দুটোতে। উজ্জ্বল ওর গভীর, শান্ত চোখ দুটো মেয়েটার মুখবিবর নামিয়ে অস্বস্তিতে গলা খাকারি দেয়। এ ধরনের পরিস্থিতিতে সে কখনোই পড়েনি। ভীষণ বিব্রতকর মুহূর্ত। শুধু নিজের স্বচ্ছতা প্রমাণের নিমিত্তে শ্বাস ফেলে ভারী স্বরে বলল, দুঃখিত। বিষয়টি আপনি 6 দেখলেও ওটা আসলে আমার দিক থেকে 9। একটু ঘুরে দাঁড়ালে বুঝতে পারবেন। তবে মনে হয় না আপনি আমার কথা বিশ্বাস করার পরিস্থিতিতে আছেন। তবুও বলছি, ভরা আদালত, চারপাশে আইনশৃঙ্খলা বাহিনী। আমি বোকামি করেও চাইব না এতটা ঝুঁকি নিয়ে একটি মেয়েকে ধাক্কা দিয়ে তার চড়-থাপ্পড় খেতে, কারণ আপনারা নারী শক্তিতে বলীয়ান। আসলে আমার তাড়া ছিল, একটা কেস আছে হাতে। তাই ছুটে ছুটে যাচ্ছিলাম এক প্রকার। সত্যিই দুঃখিত মিস। কথাগুলো ধীরে ধীরে বলে হাসি হাসি মুখ করে তাকিয়ে রইল উজ্জ্বল। সেহা এতক্ষণে লোকটাকে খেয়াল করে ভালো করে। সুদর্শন এই লোকটির চেহারা দেখে তাকে অমায়িক লাগছে। এর কথা বিশ্বাস করে নিতে ইচ্ছে হচ্ছে। ওই যে কিছু লোক আছে না, যাদের কাছে তরুণী মেয়েরা নিঃসংকোচে গিয়ে বলে, ভাইয়া একটু হেল্প করবেন। ঠিক ততটা ভরসাযোগ্য, সরল লোকটার চেহারা এবং বাচনভঙ্গি। কথাবার্তায় দৃঢ়তা, যেন সে যে স্বচ্ছ এটা সে না প্রমাণ করে এখান থেকে নড়বেই না। সেহা নিমিষেই আইডাই করে ওঠে। এবার নম্রতা ধারণ করে দৃষ্টিতে। চোখ নামিয়ে নম্রস্বরে বলে, ইটস ওকে। লোকটা তখনও আবার খুবই ঠান্ডা স্বরে, হাসি মুখে বলে,
ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। আর দাঁড়ায় না উজ্জ্বল। লম্বা কদমে হেঁটে কোর্টের দিকটায় যায়। সেহা দাঁড়িয়ে আছে ঠায়, এতক্ষণে দেখল লোকটার হাতে কালো কোট। চোখ কোটর থেকে বেরিয়ে আসে সেহার। দৃষ্টি হয় প্রকট, এত সুন্দর, অল্পবয়সী উকিল এই কোর্টে। ইনশিরা এক হাত দিয়ে মুখ চেপে ধরে হাঁটছে দুর্বল পায়ে, ইহান বোনের হাত ধরে ভিড় ঠেলে এগিয়ে আনছিল। সেহার চঞ্চল দৃষ্টি সেদিকটায় গিয়ে স্থির হতেই ছুটে যায়। আপু কি হয়েছে? ইনশিরাহ বলে না কিছু, চোখ মুখে ক্লান্তির ছটা, যেন বিছানা পেলে এক্ষুনি ঘুমিয়ে পড়বে মেয়েটা। ইহান ওদের দুজনকে গাড়িতে তুলে দিয়ে বলল, বাড়িতে গিয়ে ডক্টরকে কল করে নে। অসুবিধা নেই, ছোট মামি তো বাড়িতেই। ইনশিরা ছটফট করছিল তখনও। বড় দাদানকে বলল, আর ইরফান? সামান্য হাসে ইহান, গাড়ির জানালা দিয়ে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ওকে নিয়ে ফিরব রাতে। বিরতির সময় শেষে যখন সবাই আবারও বিচার কক্ষে উপস্থিত হয়েছে তখন একটি ঘটনা ঘটে গিয়েছে। নারী শিক্ষার্থীরা ভেতরে ঢুকে জমায়েত হয়েছে। এবং নীরব, শান্তিপূর্ণ এই অনশন। বাড়ি যেতে যেতে দুদফা গাড়ি থামিয়ে বমি করেছে ইনশিরা। সেহা ওকে নিয়ে যখন পা রাখল শান্তি নীড়ে তখন নেতানো লতার মতো ঢুলে পড়েছে প্রায় মেয়েটা। আলো আর ঋতু ধরে ধরে ওকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। ওরা বাড়িতে বসে ইরফানের পথ চেয়ে আছে, মেয়ের মুখের দিকে তাকায়নি ঠিকভাবে কেউই, নয়তোবা আরো আগেই বুঝে যেত আলো। গতকাল থেকে খাওয়া দাওয়া নিয়ে বেশ অনীহা দেখিয়েছে। কিছুদিন আগে জ্বর থেকে উঠেছে বলে এমন হচ্ছে হয়তো, আলো সেটাই ভেবে নিয়েছে, কিন্তু এখন লক্ষণ ভিন্ন ঠেকেছে। ফ্যাকাশে মুখটায় সামান্য সজীবতা খেলে গেল আলোর, মেয়ের দিকে ঝুঁকে এলো কিছুটা। মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিতেই ইনশিরা দুর্বল চোখে তাকায়, গলা কাঁপছে আলোর, অস্ফুটে বলল, তুমি কি প্রেগন্যান্ট? মায়ের হাসি হাসি মুখের এই আবেগী প্রশ্নটা শুনে ইনশিরা হকচকাল কিছুটা, নিমিষেই চোখের চাউনি বদলে গিয়ে দ্বিধা খেলা করে যায় সেখানে। প্রেগন্যান্ট? সে প্রেগন্যান্ট? অবুঝের মতো মা চাচিদের মুখের দিকে তাকাচ্ছে ইনশিরা, তাই তো হো। সে আগে কেন বুঝল না? এত অবুঝ সে। পরি ছুটে যায় নিজের ঘরে, একটা কিট নিয়ে এসে ইনশিরার হাতে দিয়ে উত্তেজনা চেপে রেখে বলল, যা দেখে আয়। প্রণমী যায়নি, ওর সাক্ষ্য দেয়া হয়ে গেলেও যায়নি প্রণমী। প্রীতম এসে ওর হাতটা ধরে যখন বলল, চল তোকে বাড়িতে দিয়ে আসি। আমার এখানে থাকা দরকার। প্রণমী যায়নি, সে এখন বসে আছে ভাইয়ের পাশে, একেবারে পেছনের সারির বেঞ্চিতে। মাথা নিচু করে চুপচাপ ভাইকে অনুরোধ করে পেছনে বসেছে কারণ প্রণমী অনুভব করেছে কাঠগড়ায় দাঁড়ানো লোকটা হয়তো তাকে দেখছে। প্রণমী চোখে না দেখেও সেটা অনুভব করছে। তার অস্থির লাগছে মানুষটার জন্য, তার চোখে কখনো ভীষণ বিরক্তিকর ছিল, সেই মানুষটার জন্য। সে নিজের এই অস্থিরতা ওই ধূর্ত মানুষটির থেকে লুকাতে চায়, ধরা পড়তে চায় না সে, আপুর ভাষায় বোকামি করতে চায় না সে। এজলাসে ত্রিপক্ষীয় হট্টগোলের শব্দ আলোড়ন তুলেছে। সকালের থেকে এখন ভিড়টা একটু বেশিই। প্রণমীর বুঝতে পারছে না কিছু, আস্তে ধীরে মিনমিনে গলায় ভাইকে বলে, কি হচ্ছে ভাইয়া? জজ দুজন নিজেদের মধ্যে আলোচনা করে কাগজপত্র রেডি করছেন। প্রসিকিউটর বসে আছেন। আর উনি করবে না ভেবেও প্রণমী করে ফেলল প্রশ্নটা। প্রীতম হালকা গলায় জবাব দিল, দাঁড়িয়ে আছে চুপচাপ। দীর্ঘ সময়ের আলোচনা শেষে সিনিয়র বিচারপতি নিজেই এজলাসের চাপা গুঞ্জন থামালেন। এতক্ষণের শান্তশিষ্ট উজ্জ্বল মাহমুদ হঠাৎ করে ছটফটিয়ে উঠে দাঁড়ায়, উঠেই দৃষ্টি রাখে সিনিয়র মির্জাদের মুখের দিকে। আজ এতগুলো মানুষ তার মুখের দিকেই তাকিয়ে আছে উদ্বিগ্নতা নিয়ে। উজ্জ্বল চোখ দিয়ে তাদের আশ্বস্ত করল, সব ভালো হবে। বিচারপতি মোর্শেদুর রহমান তার মোটা গোঁফ চুলকে কাগজপত্রগুলো আরও একবার ঝালিয়ে নিলেন। লোকটার স্বাস্থ্য ভারী, কণ্ঠস্বর ফ্যাসে। এজলাসের সব লোকের দিকে তাকিয়ে তিনি তাদের মনোযোগ কেড়ে তার ওই ফ্যাসে গলায় উচ্চারণ করতে লাগলেন, আপনারা সবাই চুপ করুন। আমাকে বলতে দিন। এই কেসের অন্যতম প্রধান সাক্ষী মিসেস প্রণমী আহসানের সাক্ষ্য এবং সকল ফরেন্সিক রিপোর্ট খতিয়ে দেখে, সেসবের সত্যতা যাচাই করে এবং বাংলাদেশ বর্তমান দণ্ডবিধির ৪র্থ অধ্যায়
রাইট অব সেলফ ডিফেন্স উপশিরোনামের ধারা 100 এবং 103 পর্যালোচনা করার পরে আদালত নিখুঁতভাবে বিবেচনা করেছে এবং এই কেসের আসামি ইরফান মির্জা কর্তৃক সংগঠিত ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করা হলো না। একই সাথে আদালত ওনার স্থায়ী জামিন মঞ্জুর করল। এই মামলা এখানেই সমাপ্ত। ইরফান বোকার মতো মোর্শেদুর রহমানের দিকে তাকিয়ে আছে, মুহূর্ত যায়, তার চেহারা থেকে বোকা বোকা ভাব সরে গিয়ে ওই পেট মোটা, পটকা মাছের মতো দেখতে, হাঁসের মতো ফ্যাসোফ্যাসে গলার মানুষটার প্রতি নিদারুণ মুগ্ধতা এসে ভিড় করে। ইরফানের ইচ্ছে হলো এক্ষুনি গিয়ে লোকটাকে কোলে নিয়ে কতক্ষণ নাচানাচি করতে। ইলহাম মির্জা বুকে হাত রেখে কেঁদেই ফেলল আজ। এতক্ষণ এতটা অসহায় বোধ করছিলেন তিনি, এই অনুভূতি কাউকে বোঝাবার নয়। সামিন আর ইসমাম দুপাশে থেকে আগলায় ভাইকে। উজ্জ্বল মাহমুদ হাসিমুখে এগিয়ে যায় বিচারকের কাছে, গিয়ে একটা কাগজ নিয়ে এসে হাসতে হাসতেই সই করিয়ে নেয় ইরফানের থেকে। ইরফান এতক্ষণে মনোযোগী হলো উজ্জ্বলের প্রতি, শ্যামলাটে মুখটায় আনাচে কানাচে অপ্রস্তুত ভাব, তখন ওভাবে সিন ক্রিয়েট করে সে লজ্জিত। কম্পিত হাতে কাগজটাতে সাইন করে নম্রস্বরে বলল, আম সরি। হাসল উজ্জ্বল, তবে বলল না কিছুই। মির্জা বাড়ির লোকগুলো তাকেই দেখছে, একটা লোক কিছুক্ষণ পর পর এত সুন্দর করে হাসি দেয় কিভাবে। উজ্জ্বল আরেকটু এগিয়ে যায় ইরফানের দিকে, ওর হাত থেকে কাগজটা নিতে নিতে হালকা গলায় বলল, মুক্ত বাতাসের স্বাদ বড়ই আশ্চর্য তাই না? যাও গিয়ে এবার বউকে মন ভরে ভালোবাসো। ইরফান নামিয়ে নেয় চোখ, ছটফটে ভাব ওর অঙ্গভঙ্গিতে ফুটে ওঠে স্পষ্ট, না চাইতেও ওর দৃষ্টি চলে যায় তাকে খুঁজতে। জ্ঞানী আপার আদরের বোনকে ইরফান দেখেছে, সে থেকে গিয়েছে তার জন্য। অতটুকু মেয়েটা চোখে মুখে নিদারুণ দৃঢ়তা ফুটিয়ে তুলে অকপটে কথা বলেছিল আজ, আর এতক্ষণ সেই মেয়েটা এখানেই ছিল। এখন নেই কেন? চঞ্চল দৃষ্টি কক্ষের আনাচে কানাচে, ওর বুকের মধ্যে কেমন ছটফটে অনুভূতি। এখানেই তো ছিল মেয়েটা, এখন তবে নেই কেন? প্রণমী বেরিয়েছে কিছুক্ষণ আগেই, ভাইয়ের হাত ধরে, ভাইকে তাড়া দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়েছে। ক্যাবে উঠেই অবাক চোখে প্রীতম বোনকে দেখে, বিস্ময়সূচক কণ্ঠে বলে, এমন ছটফট করছিস কেন? শরীর খারাপ লাগছে? এভাবে চলে আসতে চাইলি যে? দুপাশে ঘন ঘন মাথা নেড়ে প্রণমী নিচু গলায় বলল, আমার যা জানার জানা হয়েছে তাই চলে এসেছি। এবার বাড়ি চলো। বাড়ি? অ্যাপার্টমেন্টে? হ্যাঁ। তো কোথায় যাব আমি? ওখানে যাবি তুই? না মানে, ওই পরিবেশে। আপু বলছিল তোকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে রাখতে একদিনের জন্য, আমি আমার অফিসের পাশে একটা ফ্ল্যাট ভাড়া করে। ভাইকে তৎক্ষণাৎ থামিয়ে দেয় প্রণ। কেন? ওই পরিবেশে যাব না কেন আমি? ওটা ওই রাদীপদের অ্যাপার্টমেন্ট বলে। ভাইয়া, আপু ওই ফ্ল্যাটের মালিক। আমি অবশ্যই যাব, আর রাদীপ তো ওই একজন নয় এই দুনিয়ায়, ছড়িয়ে ছিটিয়ে বহু রাদীপ আছে, হয়তো আবার কখনো আসবে কেউ না কেউ। আমি কটা ফ্ল্যাট পাল্টে বাঁচব। আই হ্যাভ টু ফাইট। আর কথায় কথায় তুমি আপুকে ছেড়ে আলাদা হবার কথা ভাববে না তো আমাকে নিয়ে? আমি কখনো কোথাও যাব না আপুকে ছেড়ে। চমকে ওঠে প্রীতম বোনের কণ্ঠের তেজ দেখে, কিছু মুহূর্ত বোনের নিষ্পাপ মুখটার দিকে চেয়ে দেখে ওকে আগলে নেয় প্রীতম পরম স্নেহে। টের পায় এখন প্রণমী কাঁদছে, নিশ্চুপ কাঁদছে, একটু পরপর তার শরীর কেঁপে কেঁপে উঠছে। প্রীতম বলল, কোথাও যাবি না? না। ফুপিয়ে ফুপিয়েই জবাব দেয় প্রণমী। মুহুর্মুহু কাঁপছে গোটা শরীরটা। ইনশিরাহ বহু কষ্টে দেয়াল ধরে দাঁড়িয়ে বিস্ময়াভিভূত হয়ে তাকিয়ে আছে বেসিনের ওপর রাখা কিটটায়, গাঢ় লাল দুটো দাগ, সেই সাথে পাশে ক্ষুদ্র মনিটরে ভেসে ওঠা পজিটিভ লেখাটা। ইনশিরাহ কম্পিত হাতে ওয়াশরুমের দরজা খুলে দিতেই ওর মা ও চাচিরা উকি দিল। মেয়ের রক্তশূন্য মুখটা দেখে আলো ওকে টেনে বাইরে আনতেই মাকে জড়িয়ে ধরে ঝড়ো করে কেঁদে উঠল ইনশিরাহ। আলো ঘাবড়ায়, কাপা স্বরে বলে, নেগেটিভ এসেছে। তোমরা কি প্ল্যান করেছিলে? মন খারাপ করো না, আল্লাহর ইচ্ছেতেই হয় এসব। বিয়ে হয়েছে মাত্র কদিন হলো। পরি ওয়াশরুমে ঢুকে কিটটা দেখে উত্তেজিত হয়ে বলে, ও ভাবি, পজিটিভ তো? আলো চোখ বড় বড় করে মেয়েকে দেখে, দেখে মেয়ের কান্না, মৃদু ধমকে বলে, বকা মেয়ে কাঁদছিস কেন তবে? চাসনি তুই? খুশি নোস? দুর্বল ভঙ্গিতে দুপাশে মাথা ঝাঁকায় ইনশিরাহ, হাঁপাতে হাঁপাতে বলে, আমি খুশি। আমি ভীষণ খুশি। কিন্তু আমি বুঝতে পারছি না আমি কাঁদছি কেন।
আমি কি পাগল হলাম মাম্মা? এই বিষাদের মুহূর্তেও এত বড় মেয়ের অবুঝপনা দেখে হাসে আলো। সে বোঝে এসব প্রথম যখন ইনশিরা পেটে এসেছিল তার কি অবস্থাই না হয়েছিল নার্ভাসনেসে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মুইনকে কল করব। ওর সাথে কথা বলবি। ও ব্যস্ত মাম্মা, এই খবরটা এখন দিলেও ছটফট করতে করতেই শেষ হয়ে যাবে। কাল আসবে সকালে ছুটি নিয়ে, কাল বলবো, এখন বলা যাবে না, কিছুতেই না। ঠিক সে মুহূর্তে ওরা আরো একটি খুশির খবর পেল। সেহা আসলো ছুটতে ছুটতে, চোখ কাঁপছে তার, খুশিতে হয়তো কেঁদেই দেবে এমন অবস্থা। এসেই ঋতুকে ধরে লাফাতে শুরু করলো, রাগী মির্জা খালাস পেয়েছে মামি। করিডোর হয়ে গাছাড়া ভাব নিয়ে হাঁটছে ইরফান, ওর পাশাপাশি ইহান। দুই ভাইয়ের কেউ কোনো কথা বলছে না, ওরা এখনো কোর্টে। উজ্জ্বলের জন্য অপেক্ষা করছে ইরফান। ভালোভাবে ধন্যবাদ বলাটা তার কর্তব্য তাই। শামীমদের তিন ভাইকে জোর করে পাঠিয়ে দিয়ে ওরা দুই ভাই থেকে গিয়েছে। থানায় যেতে হয়নি, এখান থেকেই বেরুতে পারবে তারা। অন্য এক ক্লায়েন্টের সাথে আলাপ শেষ করে ফুরফুরে মেজাজে উজ্জ্বল এগোচ্ছিল ওদের দেখে, মুখটাতে বরাবরের অমায়িক ভাব। ইরফান দাঁড়ায়, চেহারা থেকে অস্বস্তি সরছে না তার, বিনয়ী স্বরে বলল, থ্যাংক ইউ অ্যান্ড সরি। উজ্জ্বল হাসল, সত্যি বলছি, রেগে নেই। আচ্ছা, কিভাবে বিশ্বাস করাতে পারি আমি আপনাদের যে আমি রেগে নেই? এক কাপ চা খেলে মানবেন? উজ্জ্বলের থেকে সংক্রমিত হয়ে ঠোঁটে হাসি ছড়িয়ে পড়ে ইরফানের, মাথা নেড়ে বলে, চলুন। চত্বরের ভেতরের স্টলের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছে ওরা। আলাপচারিতার এক পর্যায়ে দেখতে পেল বিচারপতি মোর্শেদুর রহমানের গাড়ি এগিয়ে আসছে। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখেছে যখন, গাড়িটা ততক্ষণে বেশ এগিয়ে গিয়েছে সামনে। লুকিং মিররে মোর্শেদুর রহমানের ফোলা ফোলা পটকা মাছের মতন মুখটা চোখে পড়তেই পাগলাটে ইরফান চায়ের কাপ হাতেই চেঁচায়, আনন্দে এবং উত্তেজনায়, হয় জজ চাচা, জাস্ট লাভ ইউ। সামনে আমার বিয়েতে দাওয়াত দেব আপনাকে, বড় অনুষ্ঠান হবে, অবশ্য যদি তাকে আবারও তুলে আনতে না হয় তো। এতক্ষণে উজ্জ্বল মাহমুদের চেহারার হাসি হাসি ভাব সরে গিয়ে ফ্যাকাশে হলো। সামনে দাঁড়ানো এক ছটফটে 26-এর যুবককে বড়ই দুর্বোধ্য ঠেকল তার, এ তো বদ্ধ উন্মাদ। ইহান চায়ের কাপ ফেলে তড়িৎ চেপে ধরল ভাইয়ের মুখটা, গজরাতে গজরাতে বলল, ভাই থামো। মুক্তি আর সুপ্ত প্রাপ্তির সম্ভাবনার আনন্দে উল্লাসে গোটা সন্ধ্যা ঝুম বৃষ্টিতে দাদানের সাথে বাইকে করে শহর ঘুরেছে ইরফান। আজ ইহানও স্বভাব ছেড়ে বেরিয়ে বড্ড উৎফুল্ল। বাড়িতে ফিরল ওরা কাক ভেজা হয়ে। রাতে বাড়ির সকলে লাগাতার কল করেও ধরতে পারেনি দুই ভাইকে। ছেলের মুখ দেখবে বলে কত যে অপেক্ষা ঋতুর। বাড়িতে ঢুকতেই জড়িয়ে ধরে হুহু করে কেঁদে ওঠে। মায়ের কান্না বাঁধ মানছে না কিছুর। ইরফান মাকে থামানোর চেষ্টা করে না আজ, মাকে কাঁদতে দিয়ে আশেপাশে তাকায়, দেখতে পায় প্রেরণা বসে আছে সোফাতে, তারই দিকে দৃষ্টি দিয়ে, নিরুদ্বেগ ঠান্ডা সরল দৃষ্টি। কিছুক্ষণ আগেই এসেছে প্রেরণা ইরফানের সাথে দেখা করবে বলে। তার দেখা দেয়া উচিত তাই। ঋতু ডুকরে কাঁদছে, ইরফান এইবার থামাতে চাইছে মাকে। ঋতু থামছেই না, উল্টো পাগলামি করে বলছে, আর কত জ্বালাবি? এবার শুধরবি বল। কি চাই তোর? ওই মেয়েকে এনে দেব, কেউ না আনলে আমি একা গিয়ে এনে দেব। তবে ভালো হয়ে যাবি। আর অঘটন ঘটাবি। বল, ওই মেয়েকে পেলেই ঠিক হবি। ইরফান মায়ের বাচ্চামো ধরনের কথা শুনে ম্লান হেসে জ্ঞানী আপার দিকে তাকায়। প্রেরণার চোখে মুখে ছেয়ে গিয়েছে রাজ্যের অস্বস্তি। উঠে দাঁড়িয়ে সামান্য হাসার চেষ্টা করে ইরফানকে বলল, ওয়েলকাম। তোমার সাথেই দেখা করতে এসেছি। এটুকু প্রেরণা মন থেকে বলেছে, তাতে ছিল না আন্তরিকতা আর স্নেহের খামতি। ইরফান জবাবে হাসল মৃদু, ঘুরে ফিরে বাড়ির সকলকে দেখেই চোখ পড়ল ইনশিরার দিকে। রক্তশূন্য মুখটার দিকে তাকিয়ে এগিয়ে যায় ইরফান, কি রে? মার খেয়েছিস বরের হাতে? মুখের কি হাল? ইনশিরা ভাইকে জড়িয়ে ধরে কাঁদল। এবং আরও এক দফা বাড়ির মেয়েদের নাকি কান্নায় গুমোট হলো বসার ঘর। রাতে ওরা খেতে বসেছে যখন, ইসি আর সেহা বসেছে দুই ভাইয়ের সাথে। ইনুও এসেছে। আবারও 5 ভাইবোন হাসাহাসি করে যখন খাচ্ছিল, বড়রা প্রফুল্ল চিত্তে রাতের খবর দেখছিল। এদিকে আলো উসখুস করছে, খুশিতে আত্মহারা সে ভেতরে ভেতরে। মেয়ের খবরটা কখন দেবে সবাইকে সে নিয়ে তার যত উৎকণ্ঠা। ইসি মানা করে দিয়েছে তাদের, আগে মুইন জানবে তারপর বাকিরা।
তাই কিছু বলতে পারছিল না সে। এর মাঝে খেতে খেতেই মাছের ঘ্রাণে ফের সবকিছু পেটের ভেতর উল্টে আসে ইনশিরার। টেবিল ছেড়ে দৌড়ে ছুটে যায় বেসিনে, হড়হড় করে বমি করে দেয়। উদ্বিগ্নতা নিয়ে বাকিরাও ছোটে ওর পিছু পিছু। মুখে পানির ঝামটা দিয়ে ইনশিরা ঘুরে তাকাতেই ধাক্কার মতো খেল। তার বাবা, চাচা, ভাইয়েরা উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে তারই দিকে চেয়ে। ইরফানের মুখ হা হয়ে আছে। কি? ইনশিরাহ লজ্জা আর সংকোচ লুকায় ভ্রু কুঁচকে বলে, কি? উল্টি করছিস কেন? পেটে অসুখ নাকি তোর? ইনশিরাহ কিছু না বলে মাথা নিচু করে দোতলায় ওঠে। স্বামীন অনিমেষে চেয়ে আছে মেয়ের প্রস্থানের দিকে, সারাদিনে মেয়েটার খবরটাও নেয়নি সে। এতক্ষণে খেয়াল হতেই সে তাকায় আলোর মুখের দিকে। আলো আর লুকাতে পারল না কিছু, চোখ নামিয়ে নেয় লজ্জায়। লজ্জা সে নানি হবে তাই। স্বামীনের মুখটা থমথমে, মানে? সত্যি? বিস্ময়ভিভূত হয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকে নিশ্চুপ। বুকে অদ্ভুত রকমের আবেগ এসে আইডাই করছে। ওই অতটুকু মেয়ে, খামখেয়ালি আর জেদি মেয়েটা তার মা হবে। কি আশ্চর্য! কি আশ্চর্য! শুধু স্বামীনের থেকেই নয়, আলো পারল না কারো চোখ এড়াতে। ঝক্কির দিনের শেষটা এসে এই বিস্ময়কর শুভ সংবাদের ধাক্কা সামলাতে ব্যস্ত সবাই। কথা বলবে কি? ইনশিরার চাচা ভাইদের মুখটাও ঠিক থমথমে স্বামীনের মতো। নীরবতা ভাঙল ইহান, বকা বকা মুখ করে বড় মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আমার কি করা উচিত বড় মা? মিষ্টি আনা উচিত। হাসছে মেয়েগুলো, খিলখিল করে। ইরফান আর দাঁড়ালো না, চঞ্চল পায়ে দৌড়াতে দৌড়াতে দোতলায় উঠল। ততক্ষণে ইসি দৌড় লাগিয়েছে। সে বুঝেছে মাম্মা আর চেপে রাখতে পারবে না খবরটা তাই। দরজায় করাঘাত করে উঠল ইরফান, উচ্ছ্বসিত কণ্ঠে চেঁচালো, এই ইসি। ছোট ভাই দরজা খোল। ওপাশে মুখ চেপে হাসছে ইনশিরা। ইরফান বলতে থাকে, আরে বের হ। তোকে একটু দেখি। মাই গড! করেছিসটা কি তুই? হাসতে হাসতেই চেতে ওঠে ইনশিরা, যা ফাজিল এখান থেকে। বিছানার ওপরে সারাদিন অযত্নে ফোনটা তখন বেজে ওঠে। অনুভূতি সামলে ইনশিরা কাপা হাতে তুলে নেয় ফোনটা। জলজলে স্ক্রিনে লেখা, ফরাজি। চলবে। গল্প, বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। 25তম পর্ব। লেখনীতে, ইশরাত ইতি।